রিসেন্ট কিছুদিন আগে তোমরা নর্থ বেঙ্গলে রাইড করতে গেছিলে, সেখানে গিয়ে এমন কিছু তোমরা এক্সপিরিয়েন্স করো, ভীষণ ক্রিপি, ভীষণ আনক্যানি এবং মারাত্মক কিছু এক্সপিরিয়েন্স তোমরা করেছিলে। সেদিনকে ছিল হচ্ছে 15th অগস্ট। তো সেই উদ্যোগে আমরা একটা রাইডিং করি কলকাতা থেকে চারখোল বলে একটা জায়গা, অফবিট কালিম্পং, খুব সুন্দর একটা জায়গা, বাট ইয়েট ভেরি ভেরি মিস্টিরিয়াস একটা জায়গা। আমরা ডিসাইড করি যে 14th অগস্ট আমরা এখান থেকে বেরাবো। প্রথম দিকে আমাদের ঠিক হয় যে আমরা রাত্রিবেলা বেরাবো, অ্যারাউন্ড 12:30 1টা নাগাদ আমি আমার রুমে চলে আসি। সুশোভন একটু স্টে ব্যাক করে গেছিলো ওদের সঙ্গে, যেখানে 3 মাথার মোড়, ওখানে কিছুক্ষণের জন্য ও দাঁড়িয়ে পড়ে। এবার দাঁড়িয়ে বাঁদিকে ঘুরে দেখছে একটা মেয়ের ফিগার, সাদা শাড়ি পরা, আচ্ছা, আর লম্বা চুল, দাঁড়িয়ে আছে ওখানে। তো যখন এই জিনিসটা দেখেছে না, ও একটা সিগারেট জ্বালিয়ে ফেলে সাথে সাথে। এইবার ও আস্তে করে নিজের হোটেলের দিকে হেঁটে চলে যায়, পিছনে ঘুরে আর তাকায় না। তখন আমি না ওই কাপলসগুলোর ওখানে গেছিলাম, কাপলসদেরকে জিজ্ঞেস করলাম, তোরা কি কোনো অস্বাভাবিক কালকে রাত্রিবেলা কিছু দেখেছিস বা ফিল করেছিস? তাহলে আমাকে জানা। একটা কাপল আমাকে বলে যে কালকে ঠিক রাত্রিবেলা 3টে বেজে গেছে, একটা অবয়বের মতো কোনো একটা ফিগার পাস করেছে ওদের রুমটার পাশ দিয়ে। আমার বন্ধুটা ওয়াশরুমের ভিতরে গিয়ে দেখে কেউ নেই, ওয়াশরুমের ভিতরে কেউ ছিল না। মেয়েরা ঢুকেছে 3টে মেয়ে। যখন বেরাচ্ছে ওয়াশরুম থেকে, একটা মেয়ে পিছন করে দেখছে, ওর পিছনে আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে। ঢুকেছিল 3টে মেয়ে, কিন্তু বেরালো 4টে মেয়ে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আপনাদের সকলকে এক অদ্ভুত ভয়ের জগতে নিয়ে যেতে চলেছি আমি। আজকে আমার সাথে ছিল পার্থর যেই ঘটনাটা আজকে আপনারা শুনতে চলেছেন, সত্যি কথা বলতে সেই ঘটনা আপনাদের ভেতর থেকে এক অদ্ভুত শিহরণ দেবে। আজ রাত্রে যখন আপনারা অন্ধকার ঘরে কানে হেডফোন দিয়ে এপিসোডটা শুনবেন, আপনার অন্তরাত্মা মাঝে মধ্যেই কেঁপে উঠতে পারে। আশা করি গল্পওয়ালার আজকের এপিসোড আপনাদের জাস্ট ছিটকে দেবে। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো পার্থ। হ্যালো অরিত্র, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। সদ্য দুর্গাপুজো শেষ হয়েছে, আর দুর্গাপুজোর পর এটাই আমাদের প্রথম শ্যুট আজকে। তুমি কেমন আছো বলো? খুব ভালো। ওকে, তো লাস্ট যখন তোমার সাথে আমরা সামনাসামনি বসে কথা বলেছিলাম তোমার স্টুডিওতে, আমার নিজের লাইফের জার্নি আমি তোমার পডকাস্টে শেয়ার করেছি, একদম গল্পওয়ালার জার্নি আমি শেয়ার করেছি। তো সেই দিন অফ দ্য ক্যামেরা তুমি আমায় কিছু কথা বলেছিলে যে রিসেন্ট কিছুদিন আগে তোমরা নর্থ বেঙ্গলে রাইড করতে গেছিলে, রাইট, প্রায় 36 জনের কাছাকাছি যদি আমি খুব ভুল না করি। তো সেখানে গিয়ে এমন কিছু তোমরা এক্সপিরিয়েন্স করো যেটা ভীষণ ক্রিপি, ভীষণ আনক্যানি এবং মারাত্মক কিছু এক্সপিরিয়েন্স তোমরা করেছিলে। সেদিনকে অফ ক্যামেরায় তুমি আমায় হালকা হালকা বলেছিলে জিনিসটা, আর আমার সেদিন থেকেই ভীষণভাবে ইন্টারেস্ট গ্রো করে তোমার এই ঘটনাটা শোনার জন্য। তো আজকে একদম প্রথম থেকে শুনবো, ঠিক আছে? সবার আগে বলি, যেহেতু আমরা শ্যুট করছিলাম সেই সময় তোমার জার্নিটাকে নিয়ে, তো আমি তোমাকে জাস্ট একটা জিস্ট বলেছিলাম যে আমার সঙ্গে কী ঘটনা ঘটেছে। আজকে আমি এটা মানে রিভিল করবো যে কতটা মারাত্মক এই ঘটনাটা ঘটেছিল। মানে রাতের ঘুম কেড়ে নেবে এরকম একটা পরিস্থিতি দিয়ে গেছিলাম। তো এইবার আমি তোমাকে বলি সবার আগে যে দেখো, আমি তো রাইড করি, মানে পডকাস্টের মানে একটা জায়গা আছে, আরেকটা জায়গা আমার লাইফের রয়েছে, সেটা হচ্ছে আমি রাইড করতে খুব ভালোবাসি। এর আগে একটা পডকাস্টে তোমার সঙ্গে একটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, যেখানে আমার একটা ফ্রেন্ডের মৃত্যু হয়েছিল। সেই এপিসোডটা অনেকেই জানে। কোথাও না কোথাও আজকের ঘটনাটাও কিন্তু ওইটা ছুঁয়েই কিন্তু যাবে আমাদের এই রাইডিং এক্সপিরিয়েন্স। মানে ওই ঘটনাটার সাথে কি এটা কোথাও না কোথাও হালকা লিঙ্ক থাকছে।
ওকে, কারণ আমি তোমাকে একদম প্রথম থেকে যদি বলি, ওই যে ইনসিডেন্টটা ঘটেছিল, ওই ইনসিডেন্টের পরে এইটাই ছিল আমার সেকেন্ড বিগেস্ট রাইড। আচ্ছা, কেন কি আমি একটা রাইডিং কমিউনিটিতে রয়েছে, একটা রাইডিং টিম চালাই। আর সেদিনকে ছিল হচ্ছে 15th অগস্ট, আর 15th অগস্টে আমাদের ক্লাবের 10th অ্যানিভার্সারি কমপ্লিট হয়। তো সেই উদ্যোগে আমরা একটা রাইডিং করি কলকাতা থেকে চারখোল বলে একটা জায়গা, সেটা চারখোল অফবিট কালিম্পং, খুব সুন্দর একটা জায়গা, বাট ইয়েট ভেরি ভেরি মিস্টিরিয়াস একটা জায়গা। আমি রিভিল করবো কেন বললাম কথাটা। এবার চলে যাই রাইডিংয়ের ব্যাপারে। তো যখন আমরা রাইডিং স্টার্ট করি তার আগে আমাদের কিছু ফর্মালিটিস আছে, আমরা সেগুলোকে কভার করি। যেরকম বাইকের কিছু প্রিলিমিনারি চেকস যেগুলো থাকে, যাতে রাস্তায় কোথাও প্রবলেমস না ক্রিয়েট করে তোমার বাইক, তো সেগুলো আমরা সব ঠিক করে তারপরে আমরা রাইড স্টার্ট করি। আর আমাদের রাইডিংয়ের একটা প্যাটার্ন থাকে যেটা আমরা রাস্তায় খুবভাবে ফলো করি। রাইডিংটা কীরমভাবে হবে, কে লিড করবে, কে টেল করবে, কিছু মার্শালস থাকে, তারা পুরো লাইন আপটাকে মেনটেন করে যাতে অন্য কোনো গাড়িদের প্রবলেমস ক্রিয়েট না হয়। আচ্ছা, এই লিড আর টেল করার ব্যাপারটা কি, মানে একজন সামনে থাকবে আর একদম পেছনে থাকবে? একদম। ওকে, যে লিড করে হি ইজ দ্য ক্যাপ্টেন, ও তোমাকে ক্যাপ্টেন্সি নেবে, ও তোমাকে রাস্তা, তোমার থাকার জায়গা, এভরিথিং অর্গানাইজ সে করবে। আচ্ছা। আর যে টেল করে, টেল বেসিক্যালি হচ্ছে কেউ যদি পিছিয়ে পড়ে, কারোর গাড়ি খারাপ হয়ে যায়, টেল তাকে সাপোর্ট দেবে, আমাকে বা যে লিড করছে তাকে ইনফর্ম করবে যাতে লাইন আপটা দাঁড় করিয়ে দেওয়া হয়। বিকজ যখন আমরা একটা বড় টিম লিড করি, যখন 20-25টা বাইক থাকে, তখন খুব প্রবলেমস ক্রিয়েট হয়। একদম লাস্টে কে আছে আর একদম ফার্স্টে কে আছে, কমিউনিকেশন হয় না। তার জন্যে আমাদের কিছু লোক থাকে যারা সাপোর্টটা দেয়, যেরকম আমি থাকছি লিড, একজন থাকবে টেলে। আমরা অলওয়েজ নিজেদের মধ্যে কমিউনিকেশনস করতে থাকি পুরো টিমটা ঠিক আছে কিনা, সেইভাবে আমাদের টিমের একটা পেসও থাকে। তো যাই হোক, আমাদের পুরো সেই অর্গানাইজটা হয়। আমরা ডিসাইড করি যে 14th অগস্ট আমরা এখান থেকে বেরাবো। প্রথম দিকে আমাদের ঠিক হয় যে আমরা রাত্রিবেলা বেরাবো। কোথাও না কোথাও আমি যখন অর্গানাইজ করছিলাম জিনিসটা, আমার না মাথায় একটা ভয় কাজ করছিল, কারণ এর আগে একটা ইনসিডেন্ট আমার সঙ্গে ওই রাস্তায় ঘটেছে। যেটা একটা জায়গা আছে করণদিঘি বলে, যেখানে আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটেছিল। সেই ইনসিডেন্টটার জন্য আমি কোথাও না কোথাও আমার একটা ভয় লাগছিল যে আমি রাত্রে রাইড করবো না, বা আমার সেই সাহসটা আসছিল না যে এত কটা লোককে নিয়ে আমি রাত্রিবেলা আবার যেতে পারি ওই রাস্তা দিয়ে। তো আমি একটু চেঞ্জ করি প্ল্যানটাকে, আমি দিনের বেলা করি। আমি আর্লি মর্নিং বেরোবো আমার টিমকে নিয়ে, আমি রাতের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। এবার দিনের বেলায় অতটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে না, কারণ ওখানে অনেক গাড়ি ঘোড়া থাকে, লোকজন থাকে। আর আমরা ঠিক কী বলতো, চোখে দিনের বেলায় না তুমি জায়গা দেখতে পাবে, রাত্রিবেলা অন্ধকারে আমাদের ভিজিবিলিটিটা কমে যায়। তো সেই কারণে আমরা ঠিক করি যে দিনের বেলায় রাইডটা করব। যেহেতু 36 জনের একটা টিম হয়েছিল, মানে পিলিয়ন সমেত, তো কিছু লোক বলেছে ওরা রাত্রিবেলায় রাইড করবে, কারণ ওরা রাত্রিবেলায় প্রেফার করে। আচ্ছা, কারণ হয়তো ওদের পার্সোনাল কোনো রিজন থাকতে পারে। আমি ডিসাইড করি যে আমি ম্যাক্সিমাম টিম নিয়ে দিনের বেলায় বেরাবো, সেফলি যাব। কারণ আমার মাথায় কিন্তু তখনই ব্যাক অফ দ্য মাইন্ডে ওটা কাজ করছে যে আমার বন্ধুর কিন্তু ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর একটা ঘটনা ঘটেছিল, যেটা তোমার পডকাস্টে রয়েছে, যারা দেখেনি তারা ওই এপিসোডটা দেখতে পারবে। 14th আমরা সকালবেলা 7টার সময় রেডি হয়ে যাই। আমরা শুরু করি মাইকেলনগর ধাবা থেকে। মাইকেলনগর একটা জায়গা আছে, আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট ওখানে গিয়ে আমরা ব্রিফিং করি যে আমাদের পুরো রাইডটা কীরমভাবে হবে, কটা ব্রেকস নেব, আর কোথায় কোথায় দাঁড়াবো, তাহলে একটা টাইমের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। রাইডটা খুব সুন্দর হয়েছে। সকালবেলা বেরিয়েছি, হালকা বৃষ্টি ছিল, কারণ আমরা 15th অগস্টের রাইড করছিলাম, 14th অগস্ট বেরিয়েছি, হালকা বৃষ্টি ছিল কলকাতার দিকটায়। তো আমরা সেইভাবে প্ল্যান করে খুব সুন্দরভাবে রাইড করেছি। দিনের বেলা রাইড, মানে যারা রাইড করে দিনের বেলায় তারা জানে বিউটিটা কোথায়। মানে তুমি একটা দারুণ ভিশন পাবে, তুমি যখন রাস্তা দিয়ে যাবে, চারিদিক দিয়ে যখন ভিশনটা দেখবে, কখনো মেঘ হচ্ছে কোনো জায়গায়, কখনো তুমি দেখতে পাবে যে ওই যে গ্রামের যে ক্ষেতগুলো হয় সেই ক্ষেত, তারপরে আবার শহর, এরমভাবে তুমি পাস করতে করতে যাচ্ছি। আমরা ওই জায়গাটা যখন পৌঁছাই, যেই লোকেশনটায় ইনসিডেন্টটা ঘটেছিল, তো ওই জায়গায় না, যে বলেছিলাম ব্রিজের উপরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমার কোথাও না কোথাও একটা মানে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছে, আমি ব্রিজটা নেবো না, আমি ব্রিজের তলা দিয়ে যাব। আচ্ছা, যেহেতু ব্রিজের উপরে ঘটনাটা ঘটেছিল, তা আমি আমার পুরো টিমকে আগে থেকে অ্যাওয়্যার করে দিয়েছি, দেখ ভাই, আমার এই জায়গায় এই ব্রিজটা উঠতে না কীরকম একটা ফিলিং হচ্ছে, আমি ব্রিজটা নেবো না, আমি নিজেই যাবো, সব ফলো মি। সবাই মিলে ফলো করলাম, আমরা দুটো ব্রিজ ক্রস করে নর্মালি আমরা পৌঁছেছি। কোথাও না কোথাও আমার একটুখানি ভয় কাজ করেছে, নেগেটিভিটিও কাজ করেছে যখন ওইখান দিয়ে পাস করছিলাম আমি জায়গাটা দিয়ে,
কারণ কি, যতই তুমি চেষ্টা করো দিনের বেলা যেতে, বাই দ্য টাইম আমি ওই জায়গায় যাচ্ছি না, তখন 8:30 বেজে গেছে, রাত হয়ে গেছে, সন্ধেবেলা। তার জন্য আমি ওই রাস্তাটা নিয়ে শিলিগুড়ি পৌঁছেছি, খুব ভালোভাবে শিলিগুড়ি পৌঁছেছি। কিন্তু এখানেই একটা জার্নিতেই আমাদের সঙ্গে শুরু থেকেই একটা কিছু না কিছু একটা কাজ করছিল, যেখানে আমরা একটু বাধা পেয়েছি। সেটা না বুঝতে পারিনি, প্রথম দিকটা বুঝতে পারিনি। কারণ যখন আমরা শিলিগুড়ি পৌঁছেছি তখন বাজে রাত্রির 11টা 11:30 বেজে গেছে। শিলিগুড়ি মানে ঢোকার আগে একটা রাস্তা তোমার বাগডোগরা দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা সোজা রাস্তা চলে যাচ্ছে ফুলবাড়ি হয়ে। টিমটা রাত্রিবেলা ডিভাইড হয়ে গেল, আমি 3 জনের সঙ্গে পড়ে গেছি। বাকি মানে 26 জনের মধ্যে মাত্র 3 জন আমার পিছনে, বাকি 23 জন ফুলবাড়ি রাস্তায় চলে গেল, বুঝতেই পারলাম না কেন। তো যাই হোক, ওদের সঙ্গে আবার কমিউনিকেশন করলাম, করে ওদেরকে বললাম যে হোটেলে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে পৌঁছে যাও তোমরা সবাই। আমি হোটেলে ঢুকেছি, বাকি রাস্তা 15 মিনিট লেট করেছে আমাদের সঙ্গে। শিলিগুড়ির হোটেলে আমাদের সঙ্গে একজন ভদ্রলোক এসেই বলছে আমার বাইক খারাপ হয়ে গেছে। বললাম কী করে খারাপ হলো? দেখছি ওনার টায়ার পাংচার হয়ে গেছে। বললাম ঠিক আছে, আমরা শিলিগুড়ি এসে গেছি, এখন রাত্রিবেলা কিছু করতে পারবো না। সকালবেলা বাকি যা একটা টিম বললাম না রাত্রিবেলা বেরাবে, তারা তো আস্তে আস্তে সকাল হয়েই যাচ্ছে, মানে 12টা বেজে যাবে। তো আমরা বলছি যে সকালবেলা আমরা কিছু না কিছু রিপেয়ার করে আমরা বেরিয়ে যাবো। যে সকাল হলো, তো যখন দিনের আলো ফোটে তখন আমরা দেখি যে ওনার বাইকের রিমটাই বেঁকে গেছে। টিউবলেস টায়ার ছিল, রিমটাই বেঁকে গেছে। তো ওখানে আর তো রিম চেঞ্জ করার কোনো ছিল না অপশান। তো আমি বললাম যে আপনি একটা টিউব বসিয়ে নিন বাইকের মধ্যে। তো ওটা টিউব বসিয়ে চললাম। সকাল হয়েছে, মিট আপ হয়েছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা ডিসাইড করি যে লাঞ্চের পরে আমরা ডাইরেক্ট চারখোল ঢুকবো, কোথাও দাঁড়াবো না, কিছু হয়তো ফটো তোলার জন্য আমরা চারখোল ওয়েট করবো, গিয়ে একদম উঠবো। শিলিগুড়ি থেকে চারখোল পৌঁছতে মানে তুমি অফবিট কালিম্পং বলছো 3.5 থেকে 4 ঘন্টা? হ্যাঁ, অতক্ষণ লাগে না, বাইকে যদি থাকি আমাদের ম্যাক্সিমাম 2.5 ঘন্টা লাগে। আর যদি তুমি ফটো তোলো, কারণ ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, লুপিং ব্রিজ। আচ্ছা, ব্রিজটা দেখবে খুব সুন্দর, মানে গোল গোল ঘুরে ঘুরে একটা পিলারের উপরে ব্রিজটা তৈরি হয়েছে। তো ওই ব্রিজে অনেক নদীটা ক্রস করলাম আমরা, নদীটা ক্রস করার পরে লুপিং ব্রিজ স্টার্ট হয়। আচ্ছা, খুব সুন্দর ব্রিজটা। তো ওই ব্রিজটা দিয়ে মানে গ্যাংটকের ওই নর্থ সিকিমেও তুমি যেতে পারবে। তো আমরা চারখোলে ঢুকবো আর কি, খুবই একটা অফবিট লোকেশন। তো আমি যখন চারখোলে উঠছি তখন হয়ে গেছে সন্ধ্যের দিকটা 4টে বেজে গেছে। তো যখন চারখোলে উঠছি, চারখোলে ওঠার সময় আমি আবার একটা বাধা পেলাম যে কোনো না কোনোভাবে আমার বাইকটা কিছু ম্যালফাংশন করছে। তো আমি বাইকটা একটু দাঁড় করিয়ে চেক করলাম, চেক করার পরে দেখলাম যে আমার বারবার ফিউজ কেটে যাচ্ছে। তো বাইকের ফিউজটা চেঞ্জ করলাম, অনেক ফিউজ ক্যারি করি আমরা। ফিউজ ক্যারি করে আমরা সব কিছু লাগিয়ে বাই দ্য টাইম তখন ইভিনিং 6টা বাজে, আমরা নিজেদের হোটেলে পৌঁছাই। এবার এখানে একটু জিনিসটা বলে দিই, লোকেশনটা বলে দিই কীরকম লোকেশন। চারখোলটা যেহেতু অফবিট, ওইখানে না মানে প্রচুর হোটেল বা প্রচুর হোমস্টে বলে কিছু নেই। আচ্ছা, খুব লিমিটেড হোমস্টে, আর খুব লিমিটেড লোকদেরকে অ্যাকোমোড করতে পারে ওইটুকুনি জায়গা। খুবই ছোট একটা জায়গা, যেখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পারবে। আর অফ বিটে গেলে পর জাস্ট তুমি ওখানে নিজের ফ্যামিলি বা নিজের বন্ধু বান্ধবদের গিয়ে নিয়ে জাস্ট একটা ভালো ভ্যাকেশন তুমি করতে পারো। এরকম একটা সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ একদম। তো যখন আমরা যাই ওখানে, তার আগে বলে দিই যেহেতু 36 জন আমাদের হয়েছিল টিমে, একটা হোমস্টেতে আমাদের অ্যাকোমোড করাটা ইম্পসিবল হয়ে গেছে। এবার সবার বাজেটেরও ব্যাপার থাকে একটা, প্রত্যেকটা হোমস্টের ওখানে বিভিন্ন রকম রেটস। এবার কিছু লোক কাপলস গেছে, মানে যারা বিবাহিত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রয়েছে, তাদের জন্য আমরা ডিসাইড করি একদম টপে কিছু কাপল রুমস রয়েছে, যেগুলো ছোটো ছোটো কটেজ হয়, যেখানে ডাইরেক্ট ভিউ পাবে পুরো ওরা। তো ওদের জন্য একটা বুক করা হয়। আর আমি ডিসাইড করি যে আমি একদম নিচের দিকে একটা হোটেলে থাকবো, মানে যেখানে রাস্তাটা গিয়ে শেষ হচ্ছে, তারপরে শুরু হবে বোল্ডারের রাস্তা, যেখানে বাইকটা তোলে একটু ডিফিকাল্ট। যেহেতু রাইডার্স অনেকেই তুলেছে বাইক, বাট কোথাও না কোথাও আমার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে যে এখানে একটু ভ্যাকেশন করতে এসেছি, একটু এনজয় করতে এসেছি, তো অত খাটনি করবো না। কারণ সুন্দর একটা হোমস্টে ছিল, সেই হোমস্টেটা বুক করেছি আমি, আর আমার সঙ্গে আমার একটা রুম পার্টনার ছিল। তো সে আর আমি, সুশোভন ছিল না, আমার সঙ্গে একজন ডাক্তার ছিল। আর সুশোভনের ব্যাপারটা যে সুশোভন যেহেতু জিনিসটার মধ্যে অর্গানাইজেশনে ছিল, ওকে বলেছিলাম ম্যাক্সিমাম যেখানে লোকরা থাকছে তুই ওখানে থাক, তাহলে অর্গানাইজ করতে সুবিধা হয়। তো ও থেকেছিল একটা হোমস্টেতে, যেখানে মোটামুটি 18 জন স্টে করেছে। আমি যে হোমস্টেটা রয়েছি ওই হোমস্টেতে 4 জন স্টে করেছে। আমার ঠিক হোমস্টের মানে অপোজিটেই আরেকটা হোমস্টে আছে, যেখানে আরও 4 জন স্টে করেছে। এরকম করে আমাদের ভাগ করা। আর কাপলসদের জন্য উপরে ছিল আরও, মানে ধরে রাখো আরও 5টা কাপল থাকবে, এরকম একটা হোটেল ছিল। এইভাবে আমাদের ভাগ করা ছিল। এবার সবার আগে যদি বলি, লেয়ার 1-এ আমি আছি,
লেয়ার 2-তে বাকি সবাইরা রয়েছে, মানে 18 জন, তার উপরে মানে একদম টপ লেয়ারে গিয়ে কাপলসরা রয়েছে, তার উপরে পাইন ফরেস্ট। ওয়াও। ওইখানে ট্রেক করে লোকেরা যায়, 1 ঘন্টা ট্রেকিং লাগে, ওই জায়গাটায় যায়। এবার তোমাকে বলি যে আমরা যখন ঢুকে গেছি, এবার তো বুঝতেই পারছো আমরা রাইডার গেছি 10th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, তো ওখানে গিয়ে আমাদের তো একটু পার্টি তো হবেই। পার্টি মানে আমাদের একটু ড্রিঙ্কস চলে, একটুখানি চিকেন, যেগুলো আমরা খুব ন্যাচারাল যেটা করি, আর ভিউটাকে এনজয় করার জন্য গেছি ওখানে। তো ইভিনিং নেমে এসছে 8টা বাজে, 8টা থেকে আমাদের পুরো অনুষ্ঠান শুরু হয়েছে, পার্টি শুরু হয়েছে, গ্যাদারিংস শুরু হয়ে গেছে আমাদের, সব হোটেল থেকে সবাই চলে আসছি। মাঝে মাঝে খুব বৃষ্টিও হচ্ছিলো ওখানটায়। তো আমরা যে হোটেলটায় অনুষ্ঠানটা করছিলাম সেই হোটেলটা আমাদের চেনা জানা আর কি, খুবই চেনা জানা, ক্লোজ আর কি, যারা ওনাররা আছে, মানে তারা বাঙালি, তারা ওখানকার লোক না, তারা লিজে নিয়েছিল আর কি। আর সুন্দর একটা ওদের একটা লবি আছে যেখান থেকে তুমি একদিকে দার্জিলিং দেখতে পাচ্ছ, একদিকে লুপিন ব্রিজ দেখতে পাচ্ছ, একদিকে ডুয়ার্স দেখতে পাচ্ছ, এই পুরো ভিউটা পাচ্ছ। আর খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড করা। তো ওখানে গিয়ে পার্টি হয়েছে অ্যারাউন্ড 12:30 1টা নাগাদ। আমি ভাবছি যে অনেকটা জার্নি করে এসেছি, আজকে গিয়ে তাড়াতাড়ি একটু ঘুমাই। তো আমি চলে যাই আমার নিজের রুমে, যে এটা হোটেলটা আছে যেটা নিচে। এবার বলে দিই, যখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেল থেকে ওঠা বা নামার সময় তুমি একটা ইন্টারসেকশনের মাঝখানে আসবে, যেখানে আমি যদি হোটেল থেকে যদি উঠে একটা জায়গা পড়বে যেখানে আমাদের বন্ধুরা যে হোটেলটা রয়েছে সেটা, তার উপরে একটা রাস্তা চলে আছে যেখানে কাপলসরা থাকছে একটা হোটেল। তো এই হচ্ছে ইন্টারসেকশনের রাস্তাটা। আমি আমার রুমে চলে আসি। তুমি সুশোভনের কথা বললে, সুশোভন একটু স্টে ব্যাক করে গেছিলো ওদের সঙ্গে। এবার কী হয়েছে, রাত অনেক হয়ে গেছে, তখন বাজে রাত 3টে। সুশোভন তখন আমার যে রুম পার্টনার ছিল, যে ডাক্তার ছিল, ওকে জাস্ট সি অফ করে মানে ঠিকঠাক হোটেলে পৌঁছাচ্ছে কি না সেটা দেখার জন্য সুশোভন নিচে নিয়ে আসে ডাক্তারকে আমার ঘরে এসে অনেক কিছু বলার পরে ও বোঝা এবার আমি যাই, আমি ব্যাক করছি। এবার ঘটনাটা এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ও যখন উঠছে, আমি বলেছিলাম বোল্ডারওয়ালা রাস্তা, পাশে জঙ্গল শুরু হয়ে গেছে, মানে একদিকে তোমার জঙ্গল, একদিকে তোমার হোটেল। তো রাস্তাটাতে উঠেছে যেখানে 3 মাথার মোড়, যেখানে ও নিজের হোটেলে ঢুকবে, আর উপরে কাপলসদের রুমটা রয়েছে। ওখানে কিছুক্ষণের জন্য ও দাঁড়িয়ে পড়ে। এবার দাঁড়িয়ে বাঁদিকে ঘুরে দেখছে একটা মেয়ের ফিগার, সাদা শাড়ি পরা, আচ্ছা, আর লম্বা চুল। পাটা দেখতে পায়নি, কারণ ওই জায়গাটা একটু ওই ঘাস ঘাস টাইপের রয়েছে, তো পাটাও দেখতে পায়নি। আর ফেসটাও অত ভালো করেও দেখতে পাচ্ছে না, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে ওখানে। এবার ও নর্মালি প্রথমে ভেবেছিল যে কেউ হবে, ওখানকার লোকালাইটস কেউ হবে হয়তো, কিন্তু অনেকক্ষণও দাঁড়িয়ে থেকে যখন মুখটা বুঝতে পারছে না, তখন ও কিছু একটা ফিল করতে পেরেছে। এবার সুশোভন এটা ফিল করে, মানে ও তো আমার সঙ্গে থাকে, তো দেখতেও পায়, ফিলও করতে পারে আমার মতন। তো যখন এই জিনিসটা দেখেছে না, ও একটা সিগারেট জ্বালিয়ে ফেলে সাথে সাথে। কারণ ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও কাজ করে যে আগুনের থেকে একটুখানি দূরে যদি আগুনটা যদি জ্বালাই তাহলে হয়তো আমার কাছে আসবে না। ও সিগারেটটা জ্বালায়, ওখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকে, পিছন ঘোরে না, ও মানে ওই এন্টিটিটার দিকে তাকিয়েছে, মানে যে ফিগারটা রয়েছে, হ্যাঁ যে ফিগারটা রয়েছে ওর মুখোমুখি পুরো দাঁড়িয়ে গেছে। এইবার ও আস্তে করে নিজের হোটেলের দিকে হেঁটে চলে যায়, পিছনে ঘুরে আর তাকায় না। এই জিনিসটাও কাউকে বলেনি তখনও পর্যন্ত। পরের দিন সকালবেলা আমাকে সবার আগে এসে জানিয়েছে যে দাদা আমার সঙ্গে এই জিনিসটা রাত্রিবেলা ঘটেছে। তখন দেখো আমরা তো এই অকাল্ট ফিল্ডে রয়েছি, আমরা এটা কিন্তু ধুম করে ফেলে দিতে পারি না, যে অবিশ্বাস করার জায়গা নেই। কোথাও না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ডে আমার কাজ করেছে যে ঠিক আছে এটা একটুখানি তাহলে দেখা যাক কী হয়। তখন আমি না ওই কাপলসগুলোর ওখানে গিয়েছিলাম, কাপলসদেরকে জিজ্ঞেস করলাম তোরা কি কোনো অস্বাভাবিক কালকে রাত্রিবেলা কিছু দেখেছিস বা ফিল করেছিস, তাহলে আমাকে জানা। এই যে কথাটা বললে বিদ্যুৎটা চমকালো, অসাধারণ ফিলিংস আজকে, মানে সিরিয়াসলি। এবার বলি, একটা কাপল আমাকে বলে যে কালকে ঠিক রাত্রিবেলা 3টে বেজে গেছে, আমরা যেহেতু রুমের মধ্যে রয়েছি। এবার কাপলদের রুমটা কীরকম জানো তো, উডেন স্ট্রাকচার, আর সামনের দিকে যে গেটটা থাকে ওটার মধ্যে গ্লাস বসানো। তো ও ভিতর থেকে বাইরে দেখতে পাচ্ছে যে গ্লাসগুলো বসানো আছে। ও আমাকে রাত্রিবেলা বললো যে রাত্রিবেলা তখন 3টে ক্রস করে গেছে, একটা অবয়বের মতো কোনো একটা ফিগার পাস করেছে ওদের রুমটার পাশ দিয়ে। কারণ ওগুলো তোমার ওই স্ট্যান্ড অ্যালোন কটেজগুলো হয়, একটা রুম একটা কটেজ থাকবে, ওরকম জাস্ট পাস করেছে। তো ও কী করেছে, ও সাথে সাথে ওই পর্দা টেনে দিয়েছে, যখন প্রত্যেকটা দরজার সামনে পর্দা থাকে যাতে ওই সকালবেলা রোদটা না আসে বা এই প্রবলেমটা না হয়, পর্দা টেনে দিয়েছে। পরের দিন বলল
এবার সেকেন্ড দিনকে কী হচ্ছে, আমাদের মনে হয় কিউরিসিটি জেগে গেছে, তার মানে কিছু একটা প্রবলেম আছে এখানে, বা কিছু একটা আছে যেটা আমরা এক্সপ্লোর করতে পারি। তো আমাদের ম্যাক্সিমাম যে লোকরা যেই হোটেলটায় উঠেছে, বললাম না, যেহেতু তাদের ওনারের সঙ্গে আমরা খুব মানে ক্লোজ আর কি, তো ওই হোটেলের যে ওনার আছে ওকে গিয়ে আমরা বললাম যে দাদা তোমাদের এখানে কি এরকম কিছু ঘটেছে? কারণ রাত্রিবেলা আমাদের সঙ্গে না কয়েকটা জিনিস ঘটেছে, সেটা আমাদের মনের ভুল নাকি সত্যিকারের কিছু আছে? তুমি তোমাদের ক্লোজ, কারণ এখানকার লোকাল লোককে জিজ্ঞেস করলে হয়তো তারা রিভিল করবে না, কারণ তাদের একটা বিজনেসের ব্যাপার থাকে, কিন্তু তুমি তো আমাদের নিজেদের লোক, তুমি একটু আমাকে বলো তো এখানে ঘটনাটা কি। তখন বলছে যে তাহলে ভিতরে আসো, বাইরে বলবো না ঘটনাটা। তো উনি ওনার ঘরে নিয়ে যায়। উনি কি তোমাদের সাথেই ছিলেন? হ্যাঁ হ্যাঁ, উনি হোটেলে রয়েছে, কারণ যেহেতু আমরা একটা লম্বা টিম নিয়ে গেছিলাম, তো উনি সেদিনকে রয়েছে, কলকাতা থেকে উনি এসছে, উনি আর ওনার ওয়াইফ আমাদেরকে আর কি ওখানে যেটা বলেন আপ্যায়ন করার জন্যে অনেক কিছু উনি স্পন্সরও করেছিল আমাদেরকে সেই সময়। তুমি বলছো তুমি আমার সঙ্গে ঘরে আসো, আমি ঘরে এসে তোমার সঙ্গে কথা বলবো, এখানে বাইরে কথা বলবো না। বললাম চলো তাহলে ঘরের ভিতরে চলো। তো আমি, সুশোভন আর 2-4 জন গেছি, যারা আমার টিমের আর কি মেম্বার। তখন ভদ্রলোক একটা জিনিস রিভিল করে, যেটা শুনে আমার মানে পা থেকে মাটি সরে গেছে এরকম অবস্থা। আমরা কী ব্যাপারটা বলো তো? বলছে উপরের দিকে তাকাও, যে যেই কাপল কটেজগুলো আছে সেই কটেজের পাশে একটা কটেজ দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ। বলছে কটেজটা কিন্তু বন্ধ, অ্যাবান্ডেন্ট কটেজ। আচ্ছা। আমি বললাম যে কেন অ্যাবান্ডেন্ট কেন? বলছে ওটার পিছনে একটা অনেক বড় রহস্য আছে। আমি তো লোকালসদের সঙ্গে যখন এখানে কিনি, ওখানে তো ল্যান্ড কিনতে পাওয়া যায় না, লিজে নেয় আর কি সবাই। তো বলছে ওই পার্টিকুলার হোটেলটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ছিল চারকোলে। ঘোড়ার একটা সিম্বল আছে, মানে তুমি ঢুকতে গেলে পরেই একটা গেটটা ক্রস করলে পরে একটা রথ কেউ চালাচ্ছে ওরকমটা, আর পুরো রাউন্ড হোটেল একটা দুর্ধর্ষ, মানে বলছে ওটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল চারকোলের। বলছে এই যে হোটেলটা যখন তৈরি করেছে, যিনি লিজ নিয়েছিল আর কি গ্রাউন্ডটা, তো ওইখানে না বেসিক্যালি আগে কবর দিত ওখানকার লোকেরা, কবরের উপরে উনি হোটেলটাকে বানায়, রিসর্টটাকে। এবার ওখানে ঘটনা ঘটে কি, প্রথম দিকে ওনার রিসর্টটা চলতো না, একদমই চলতো না। এত সুন্দর হোটেল বানিয়েছে, কিছুতেই চলছে না। লোকটা বাঙালি ছিল যে হোটেলটা মানে লিজে করেছে আর কি, সে লোকটা তন্ত্রক্রিয়া করে হোটেলটার মধ্যে কিছু একটা চালান করে, ব্ল্যাক ম্যাজিক ইউজ করেছে, করে হোটেলটাকে রমরমাভাবে দাঁড় করেছে। মানে প্রচুর লোকে তারপরে ভিড় করা স্টার্ট করেছে। আচ্ছা। প্রচুর লোক যাওয়া স্টার্ট করেছে, মানে ট্যুরিস্ট ওভারফ্লো করে যাচ্ছে, উনি অ্যাকোমোড করতে পারছে না এরকম কন্ডিশন। বলছি এরকম 1.5 বছর চলেছে ওখানে। 1.5 বছর পরে হঠাৎ একদিন নিউজ আসে ভদ্রলোক আর নেই, মানে ভদ্রলোক মারা গেছে। আচ্ছা। তারপর থেকে ওই হোটেলটা একদমই বন্ধ, মানে যে কেউ চালাতে যাচ্ছে হোটেলে যখনই কোনো ট্যুরিস্ট আসছে থাকার জন্য, তারা বিভিন্ন রকম অ্যাবনর্মাল জিনিসপত্র ঘটছে হোটেলের ভিতরে। কারোর পায়ের আওয়াজ, কারোর নুপুরের আওয়াজ, বিভিন্ন রকম ভৌতিক ব্যাপার স্যাপার হওয়া স্টার্ট করলো। লাইট ফ্লিকারিং, দরজায় এসে নক করছে রাত্রিবেলা 3টের সময়, এরকম প্রচুর ইনসিডেন্ট ঘটা স্টার্ট করছে ওখানে। আস্তে 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 ট্যুরিস্টের যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে ওখানটা, কারণ আস্তে আস্তে ওই জায়গাটা পুরোটাই অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, ভেঙে চুড়ে গেছে। কেউ যদি নেটে যদি গিয়ে দেখে, সে দেখতে পাবে যখন বিল্ডিংটার মাথার উপরে ছাদ ফাত সব ভেঙে গেছে, শিকড় টিকড় বেরিয়ে গেছে, মানে একটু ভৌতিক তোমার লাগবে, ফিলিংটা আসবে। তো যাই হোক, ওটা পুরোপুরি এখন আর কেউ ইউজ করে না, ওদের ফ্যামিলি মেম্বার্সরাও আর ওটার ভিতরে ইনভলভড নেই। কিন্তু যেখানে ভদ্রলোক বলছে যে প্রত্যেক রাত্রিবেলা আমরা একটা ভদ্রমহিলাকে দেখি ওই হোটেলের থেকে ঠিক রাত্রি 3টে থেকে 3:15 নাগাদ এরকম শাড়ি পরা ভদ্রমহিলা বেরিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আর ওটা আমরা যেহেতু পাহাড়ি লোক, আমাদের জন্য ওটা খুব ন্যাচারাল, খুব নর্মাল জিনিসটা। তাহলে আমরা কী করবো, যে তোমরা তো 2 দিনের জন্য এসছো, তোমাদের কোনো ভয় কিছু নেই, বাস এইটুকুনি বলে ছেড়ে দিয়েছে। আমাদেরও ব্যাক অফ দ্য মাইন্ড ওটা কাজ করছে, আচ্ছা ঠিক আছে, আমরা তো একটা রাতের জন্য এসেছি, আমাদের সঙ্গে আর কি ঘটবে। আমরা পরের দিনকে আবার সেই পার্টি করছি, অনুষ্ঠান করছি, কারণ সেই রাতের পরের দিনকে আমাদের টিম ভাগ হয়ে যাবে। মানে একটা টিম সিকিম চলে যাবে, একটা টিম আমার সঙ্গে রাইড করবে, একটা টিম কলকাতা ফেরত চলে আসবে। ঠিক আছে, এখান থেকে বলি যে রাত্রিবেলা পার্টি হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সেদিনকে একটু আমরা তাড়াতাড়ি মানে পার্টিটাকে ক্লোজ করার চেষ্টা করেছি, কারণ সকাল আর্লি মর্নিং বেরিয়ে যাবে একটা টিম, সকাল 6টায় বেরাবে। তো আমরা এক্সটেন্ড করতে চাইনি ওটা। আর আমি ডিসাইড করেছি, এটা আমার প্ল্যান ছিল, সেটা হচ্ছে আমি
চারকোল থেকে বেরিয়ে দার্জিলিংয়ের দিকে যাব, দার্জিলিং হয়ে লামাহাটা হয়ে মিরিক হয়ে শিলিগুড়ি আসবো, এই পুরো রুটটা ধরবো রোহিণীর 150 কিলোমিটারের রুট, একে স্ট্রেচে চালাবো, লোকাল সাইট সিনসগুলো করবো, করতে করতে শিলিগুড়ি এসে ওয়েট করব, শিলিগুড়িতে গিয়ে আমরা নাইট স্টে করবো, পরের দিন শিলিগুড়ি টু কলকাতা করবো। বেস্ট প্ল্যান। আমার সঙ্গে অনেকে এটাতে রাজি হয়ে গেছে, অ্যারাউন্ড 10 জন রাজি হয়ে গেছে যে দাদা তোমার সঙ্গেই আমি এই প্ল্যানটায় যাবো, দুর্ধর্ষ সিনিক বিউটি পাবো এখানে। এবার সিনিক বিউটি তো পরে আসছে, আমাদের ঘটনা যা ঘটেছিল। এবার যেটা প্ল্যান করি না আমরা অ্যাজ আ রাইডার, আমরা স্টিক করি ওই প্ল্যানটায়, নাহলে কি আমরা টাইম মেনটেন করতে পারবো না। কারণ যখন তোমার টিম বড় হয়ে যায় তখন তোমাকে স্লো চালাতে হয়, আর তুমি যখন স্লো চালাবে তখন তোমার টাইম বেশি লাগবে। তো আমরা ডিসাইড করে সকাল 7টার সময় বেরাবো। পাহাড়ি রাস্তা 150 কিলোমিটার কিন্তু অনেকটা, ইকুয়াল টু 350 কিলোমিটার, ইকুয়াল টু 350 কিলোমিটার, অলমোস্ট 12 ঘন্টার কিন্তু টাইম লাগবে। মানে যদি আমি সকাল 7টায় শুরু করি তাহলে শিলিগুড়ি পৌঁছাতে 7টা, 7:30, 8টা বাজবে। সেই রাত্রিবেলা ইনসিডেন্টটা ঘটেছিল, পরের দিন রাত্রিবেলা ইনসিডেন্টটা ঘটেছিল। তারপরের রাতে কিন্তু আমাদের সঙ্গে কিছু ঘটেনি, আমরা অনুষ্ঠান করেছি, কিন্তু পরের দিনকে আননেসেসারি ডিলে হওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের সঙ্গে। আচ্ছা, সকাল 7টায় সবাই আমরা রেডি, প্রত্যেকটা বাইকার রেডি যারা আমার সঙ্গে বেরাবে, ইনফ্যাক্ট সুশোভনও রেডি। হঠাৎ করে আমাদের বলেছিলাম একটা ভদ্রলোকের বাইকের যে টায়ারটা ভেঙে গেছিলো, বা মানে রিমটা বেঁকে গেছিলো, ওনার বাইক ম্যালফাংশন করেছে সকাল সকাল, কোনো কারণ নেই অকারণ নেই, উনি বাইক বারও করেনি। সুশোভন ওই বাইকটা ঠিক করার জন্য লোকাল মেকানিকের কাছে গেছে। এবার মেকানিকের কাছে গেছে তো গেছে, ও আর ফেরে না। এবার আমরাও বেরোতে পারছি না ওকে ছেড়ে। সেই 7টার জার্নিটা আমাদের শুরু হলো সেই 10টায়, সকাল 10টা, 3 ঘন্টা আমি কিন্তু অলরেডি লেট, আননেসেসারি। এটা কিন্তু কোনো মানে প্রত্যেকটা রাইডার কিন্তু আমরা রেডি, কিন্তু আমরা বেরোতে পারলাম না। প্রথম ধাক্কাটা এটাই খেলাম, বুঝতে পারিনি যে পরবর্তীকালে আমাদের জন্য কী ওয়েট করে আছে, কেন আমরা লেটটা হয়েছে এটা কিন্তু বুঝতে পারছিলাম না। 10টার সময় আমরা বেরালাম। লাস্টে সুশোভনকে ফোন করে বললাম যে তুই এক কাজ কর, তোকে আর আমাদের সঙ্গে আসতে পারে, তুই ডাইরেক্ট শিলিগুড়ি চলে যা, এখান থেকে 2-3 ঘন্টার রাস্তা, আমাদেরকে তুই এমনিও ধরতে পারবি না। কারণ আমরা যদি ওখান থেকে চারকোল থেকে যদি বেরোই, ও অলরেডি আমাদের সঙ্গে কিন্তু বাইক ঠিক করে আস্তে আস্তে 2 ঘন্টা লেট, পাহাড়ে 2 ঘন্টা মানে অনেকটা। তো কিছু না কিছু করে আমরা তখন বললাম যে না আর পাচ্ছি না, অনেক ডিলে হয়ে যাচ্ছে, এরপরে তো মানে পুরো রাইডটা নষ্ট হয়ে যাবে, তো চলো বেরাই। ওখান থেকে রাইড নিয়ে বেরালাম, 3-4 কিলোমিটার এগিয়ে গেছি, বৃষ্টি নেমে গেল ঝমঝমিয়ে। এমন বৃষ্টি যে আমাদেরকে বাইক দাঁড় করিয়ে আমরা একটা বাড়ির শেল্টার নিলাম, ওখানে 1 ঘন্টা আমার ওখানে গেছে। তাহলে 10টায় বেরালাম, 11টা 15 অবধি আমরা আটকে গেলাম কিছু না কিছুভাবে। এবার ওখান থেকে আমরা আবার স্টার্ট করলাম রাইড করা, গিয়ে আমরা ডেলো পৌঁছালাম। ডেলোতে ঢুকতে ঢুকতে এবার বলছি, ডেলোর আগে একটা জিনিস মিস করে গেছি। ডেলোতে যখন ঢুকছি, পুরো জিনিসটাকে লিড করছি আমি, ডেলোতে এসে পথ ভুলে যাচ্ছি। মানে আমাদের বাইকে না সামনে একটা ম্যাপ চলে, যেটাতে আমরা রুট আগে থেকে সেভ করে রাখি, কারণ কখনো কখনো না নেটওয়ার্ক থাকে না। তো ওটা না আমাকে বারবার পথ ভোলাচ্ছে, মানে ডেলোর রুটের জায়গায় আমাকে অন্য একটা রুটে ঢুকিয়ে দিচ্ছে, কালিম্পং সিটিতে ঢুকিয়ে দিয়েছে। কালিম্পং সিটি থেকে আমি বেরিয়ে এসে ডেলোর মোড়টাতে দাঁড়িয়েছে, জাস্ট দেখতে পাচ্ছি পাশে ডেলো, পাশ দিয়ে একটা গাড়ি এসে বলছে ডেলো জানায় মেরে সাথ চলো। আমি ওকে ফলো করতে শুরু করে দিয়েছি, আমি ওকে ফলো করছি। এবার পিছন থেকে আমার মানে ইন্টারকমে বলছে ভাই তুই কাকে ফলো করছিস? আমার সামনে গাড়িওয়ালা বললো আমাকে, বলছে কোন গাড়ি? সামনে কালো গাড়ি যাচ্ছে তো। বলছে যাস না চলে আয় পিছনে। এটা দিনের বেলা ঘটেছে। আচ্ছা, সিনটা বুঝতে আমি ডেলোর মুখটায় দাঁড়িয়ে আছি, আমি ডেলোর দিকে উঠবো। ও এবার রাস্তা তো আমি অনেক বছর পরে গেছি, ডেলোর রাস্তাটা চিনতে পারছি না। একটা কালো থার, পুরো কালো কাজ, একটা লোক নামিয়ে বলছে ডেলো জানায় মেরে স্যার চলো। আমি বললাম লোকাল লোক, বলে চলো ফলো করতে। আমি যখন ফলো করছি, পিছনের আমার রাইডার্সরা আবার আমাকে আটকেছে, বলছে কাকে ফলো করছো তুমি, কাকে বললে কি কথা? আমি একটা হয়তো জিনিস দেখলাম, ওরা হয়তো কিছু দেখতে পেলো না, ফাঁকা রাস্তা। তারপরে কোনো মতে ওখানকার লোকাল লোককে জিজ্ঞেস করলাম, বললো দাদা পিছনে ডেলোর মোড়টা আছে, ছাড়িয়ে এসছেন। ঘুরলাম, ঘুরে গিয়ে আবার ডেলো গেলাম। ডেলোতে গেছি, আবার বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে, মানে একটা করে স্পটে যাচ্ছি, বৃষ্টি নামছে। ঠিক আছে, এবার ডিলে হচ্ছে। মানে এইগুলো কি বলতো, মানে এমনভাবে হচ্ছে না জিনিসটা তুমি বুঝতে পারছো না তোমার সঙ্গে কী ঘটছে, কিন্তু আননেসেসারি ডিলে হয়ে যাচ্ছে। যখন ডেলো থেকে বেরিয়েছি তখন বেজে গেছে 2:30। এবার তুমি জাস্ট ক্যালকুলেট করো, ডেলো থেকে দার্জিলিং যেতে লাগে 3 ঘন্টা। আমাদের নেক্সট স্টপ ছিল দার্জিলিং। এবার আমরা বললাম না, দার্জিলিং আর ঢুকতে পারবো না। আমরা তাহলে কী করবো, আমরা ঘুম হয়ে
তোমার লামাহাটা হয়ে লেপচা জগতে আমরা ওই রুটটাতে যতটা যেতে পারবো চলো যাই। নর্মালি এসছি সুন্দরভাবে দার্জিলিং। ইন দ্য মিন টাইম সুশোভন আমাদেরকে ক্যাচ করে নিয়েছে, বলছে না না আমি এবার সুশোভন না থাকলে আমার প্রবলেম হয়ে যায় রাইড করতে। তুমি তোকে শিলিগুড়ি চলে যেতে বলেছি। হ্যাঁ, কিন্তু ও যায়নি, ও আরেকটা রাইডারের সঙ্গে জয়েন আপ করে নিয়েছে। যেহেতু আমাদের ডিলে হয়েছিল ডেলোতে, ও আমাদের ক্যাচ করে নিতে পেরেছে ওইখানে। আমরা একসঙ্গে এবার টোটাল টিম নিয়ে যাচ্ছি। সুশোভনকে বললাম তুই একদম লাস্টে থাকিস, আমি একদম ফার্স্টে থাকবো। এবারে আমরা এখান থেকে বেরিয়ে বললাম যে লেপচা জগৎ হয়ে যাব, লামাহাটা ওই রুটটা আছে, লামাহাট আগে লামাহাটা পড়বে, তারপরে তোমার ঘুম পড়ছে, তারপরে লেপচা জগৎ পড়বে। তো দিনের বেলা আমরা ক্রস করেছি, ফটো তুলেছি। এবার কোথাও কোথাও গেলে পর না ওই যে সিনিক বিউটিটা তুমি যখন এনজয় করতে চাও কিছু কিছু জায়গায় বাইক নিয়ে গেলে দাঁড়িয়ে তুমি ফটো তুলবে। তুলতে ঘুম যখন পৌঁছেছি আমরা, তখন বেজে গেছে রাত্রির অ্যারাউন্ড 7টার কাছাকাছি। এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, 7টার কাছাকাছি। তো গিয়ে খুব এক্সাইটেড, কারণ কি ওই ঘুম স্টেশন সবাই দেখছে আর রাত্রিবেলার এনভায়রনমেন্ট। এবার কি হয়েছে, বৃষ্টি পড়েছে, ঠান্ডা ওয়েদার, হালকা হালকা, খুব একটা দারুণ একটা আমেজের মধ্যে চলে এসেছি। এবার আমরা না ভুলেই যাচ্ছি যে আমাদেরকে একটা ডেস্টিনেশনে যেতে হবে। আমরা ঘুমেই প্রায় 45 মিনিটস কাটিয়ে দিয়েছি, যেখানে আমরা বলছিলাম 15 মিনিটস কাটাবো। এবার ঘুমের থেকে একটা বিশাল বড় প্রবলেম হলো, সেটা হচ্ছে ঘুমে আমরা ডিসাইড করি যে আমরা আজকে শিলিগুড়ি পৌঁছাতে পারবো না। আমরা যেখানে লাস্ট আমাদের শরীর পারমিট করবে সেই অবধি গিয়ে আমরা কোনো একটা হোমস্টেতে থেকে যাব, কালকে দরকার হলে শিলিগুড়ি যাব। তো ঘুম বললাম 7টা 7-ish ঢুকে গেছি ঘুমে। এবার বললাম 45 মিনিটস আমরা কিন্তু ঘুমেই কাটিয়ে দিয়েছি, মানে আমরা ভুলেই গেছি যে আমাদেরকে কোথাও একটা ডেস্টিনেশনে পৌঁছাতে হবে আর কি, ভুলেই গেছি। ফটো তুলছি, হঠাৎ করে আমার মাথায় কী আসলো যে আজকে তো আর শিলিগুড়ি পৌঁছাবো না, তাহলে একটা জিনিস এখান থেকে কিনি, যেখানে ওয়েট করবো সেখানে গিয়ে আমরা খাবো। ওটা বুঝে নাও কী জিনিস বললাম, ঠিক আছে? তো ওটা কিনে ওটা আমার বাইকে রেখেছি। আমার বাইকের পিছনে একটা টপ বক্স থাকে, সেটার ভিতরে রেখে ঘুম থেকে স্টার্ট করেছি অ্যারাউন্ড 7:45। এবার জাস্ট তুমি মানে একটু ভিজুয়ালাইজ করো যে ঘুম থেকে বেরিয়েছি, ঘুমের পরেই কিন্তু আমরা ঢুকছি লেপচা জগৎ। লেপচা জগতের ব্যাপারটা হচ্ছে দিনের বেলা লেপচা জগৎ যতটা সুন্দর, রাত্রিবেলা ততটাই তুমি ভয় পাবে। লেপচা জগতের রাস্তা দিয়ে তুমি যদি যাও, তুমি সেই ফিলিংসটা পাবে। ঘুম ক্রস করেছি, এবার পাহাড়ি রাস্তা, জানো তো রাত্রিবেলা ওখানে কোনো লাইট থাকে না, তোমার বাইকের লাইট বা সামনের গাড়ির লাইটই সেই লাইট যেটা তুমি দেখতে পাচ্ছ। এবার ওইখানকার যে রাস্তাটা শুরু হচ্ছে সেটা কিন্তু খুব মানে আঁকা বাঁকা রাস্তা, মানে প্রচুর মোড় তোমাকে ঘুরতে হবে। আর শুরু হয়ে যাচ্ছে পাইন ফরেস্ট, একদিকে পাইন ফরেস্ট থাকছে, একদিকে নর্মাল, আবার একদিকে পাইন ফরেস্ট হচ্ছে, তো আরেকদিকে চা বাগান, এরকম রাস্তাটা। আর তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ, আর আমি লিড করছি, মানে সবার আগে আমি, আমার পিছনে প্রত্যেকে লাইন দিয়ে রয়েছে। পাহাড়ে এই রাত্রিবেলা চালানোর এক্সপিরিয়েন্স আমার এটা হচ্ছে সেকেন্ড টাইম, কিন্তু এত লেটেও আমরা কখনো পাহাড়ে চালাই না। আচ্ছা, কারণ কি আমরা জানি যে পাহাড়টা যেহেতু অন্ধকার, যেহেতু যদি আমার বাইক কখনো যদি খারাপ হয়ে যায়, আমি হয়তো সেই জায়গাটা নেটওয়ার্কও না পেতে পারি কাউকে ফোন করে হেল্প চাওয়ার জন্য, বা স্ট্র্যাডেল হয়ে গেলে পর আমাদের কাছে কোনো উপায় থাকবে না। তাই জন্য রাত্রিবেলা কিন্তু রাইড করতে একটু অ্যাভয়েড করি। কিন্তু সেদিনকে উপায় ছিল না আমাদের কাছে, কারণ আমাদের কাছে প্রথম তো হোটেল বুক করা ছিল না। এবার যেহেতু আমরা একটা পিক সিজনে গেছি, মনে করো সেইটায় মানে এই বছরের 14, 15, 16, 17 একটা লম্বা ছুটি ছিল, তো প্রচুর ট্যুরিস্ট গেছে, প্রচুর রাইডার্সরা গেছে। তো আমরা ডিসাইড করি যে যতটা যাওয়া যাবে ততটা যাই, হোটেল পাবো, স্টে করে যাবো রাত্রিবেলা। আমরা ঘুমের থেকে লেপচা জগৎ যখন ঢুকেছি, তখন বাজে লেপচা জগৎ ঠিক 8:15। লেপচা জগতে ঢুকেছি সবার আগে। এবার কী হচ্ছে, যখন আমরা রাইড করছি না, রাইডের মাঝখানে আমরা লাইন মেনটেন করতে পারছি না। বাই সামহাউ আমি হয়তো প্রচুর আগিয়ে চলে যাচ্ছি, আমার পিছনের লোক হয়তো 1.5 কিলোমিটার দূরে। পাহাড়ের 1.5 কিলোমিটার দূর মানে ভালোই দূর। কিছুটা গিয়ে না আমাকে স্লো ডাউন করতে হচ্ছে, যে ওরা না আসা পর্যন্ত আমি এগাতে পারছি না। এবার পাহাড়ে কিছুটা জায়গায় শহর, কিন্তু লেপচা জগৎ যখন তুমি টাউনটা ক্রস করবে না, তারপর কোনো শহর বলে কিছু নেই, পুরো জায়গাটাই কিন্তু অন্ধকার, পুরো জায়গাটাই কিন্তু পাইন ফরেস্টে ভর্তি। তো যাচ্ছি, আমার কোথাও না কোথাও আমার মনেরও একটা ভয় করছে যে এরকম যদি একটা রাত্রিবেলা অন্ধকার পাইন ফরেস্ট, কোনো যদি পশুও যদি চলে আসে, আমার বাঁচাবে কি? আমি বাইক দাঁড় করাতে পারছি না। পাহাড়ি এলাকায় লেপার্ড আসার চান্সেস সব প্রচুর, আমাকে সেই সেফটিটা মেনটেন করতে হচ্ছে। আমি বলছি আমি কোথাও বাইক দাঁড় করবো না, আমি তো স্লো চালাবো, কিন্তু বাইক দাঁড় করাবো না কোথাও, আনটিল আনলেস কারোর বাড়ি এসে গেল বা কোনো একটা লাইট পেলাম, সেই জায়গাটা আমার যদি সেফ মনে হয় আমি দাঁড়াবো। আমি যাচ্ছি, এবার কিন্তু আমার পিছনে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। প্রথম ইনস্ট্যান্স হলো
যে আমার পিছনে কাউকে দেখতে পাচ্ছি না, মানে কোনো রাইডার নেই। তুমি তো লিড করছিলাম, পিছনে দেখছি কোনো রাইডার নেই। তো আমি বললাম যে ঠিক আছে কোনো রাইডার নেই, হয়তো আমাকে ধরে ফেলবো, আমি হয়তো টু ফাস্ট চালিয়ে ফেলেছি। কিন্তু পাহাড়ে কত ফাস্ট চালাবো, সেসব আমার মাথাও কাজ করছে না। পাহাড়ে আমি তো 40-এর উপরে চালাচ্ছি না, তাহলে এরা গেল কোথায়? তাহলে কি এরাও আমার থেকে এত স্লো চালাচ্ছে না কি হচ্ছে? একটু যাচ্ছি, মনের মধ্যে একটু ভয়ও চালু হয়ে গেছে। তুমি ভাবো, তুমি যদি এরকম একটা জায়গায় সিচুয়েশনে পড়ে যাও, একদিকে পাহাড়, যেখানে ফরেস্ট, কোনো অন্ধকার, বাইকের লাইটটাই তোমার সাপোর্ট সিস্টেম, একমাত্র লাইট সোর্স একদম। যদি কোনো কারণে যদি কিছু একটা হয়, তোমাকে কে বাঁচাবে? আর পাহাড়ে এক বিশেষ জিনিস হচ্ছে, পাহাড়ের লোকাল গাড়িও কিন্তু রাত্রিবেলা খুব কম চলে। তো কোনো মতে আমি এগাচ্ছি 1-1.5 কিলোমিটার এগানোর পরে একটা বাড়ি পেয়েছি, একটা নর্মাল একতলা একটা বাড়ি, সামনে না টিমে লাইট জ্বলছে। আমি ভাবলাম চলো এখানে এসে দাঁড়াতে পাশ দিয়ে না একটা ভদ্রমহিলা বেরিয়ে এসছে। প্রথমে দেখি আমি ভয় পেয়ে গেছি, তারপর না এটা কারোর বাড়ি। তো আমার দিকে তাকালো ভদ্রমহিলা। আমি বললাম যে মেয়েরা কুছ রাইডার্স পিছে হ্যাঁ, তুমি থোড়া ওয়েট করাও লাইট। তো কিছু কোনো সারা শব্দ দেয়নি, কিন্তু ঠিক আছে, মাথা নাড়ালো, দাঁড়িয়ে গেলাম। ঠিক তার 5-7 মিনিট পরে আমি বাকি রাইডার্সরা আমাকে জয়েন আপ করলাম। আমি সবাইকে একটা জিনিস বললাম, সবাই একসঙ্গে থাকিস বাবা, এই রাস্তায় কিন্তু আলাদা হয়ে যাস না। এবার আবার চালু হলো রাইড। লেপচা কিন্তু তখনও ক্রস করি, মানে লেপচার মধ্যেই রয়েছি আমরা। আর লেপচার পরবর্তী যেই লোকেশনটা আছে সেটাকে বলে সীমানা। আচ্ছা, লেপচা আর সীমানার মধ্যে মোটামুটি তোমার প্রায় 22-24 কিলোমিটার একটা ডিস্টেন্স। অত রাতের অন্ধকারে পাহাড়ে 24 কিলোমিটার মানে বিশাল। কিন্তু আমরা ডাউন হিল যাচ্ছি, ঠিক আছে। আমি এই কথাটা বললাম কারণ তার পিছনে একটা রিজন আছে। আর কালিম্পংয়ের রাস্তাগুলো কিন্তু কিছুটা উপরে যায়, কিছুটা নিচের দিকে যায়। হ্যাঁ, এবার তুমি যখন লেপচা যাবে না, যখন মিরিক যাবে, তখন রাস্তাগুলো অনেকটা নিচে যাবে, আবার অনেকটাই উপরে যাবে। তো ওইটাও আমি আসবো, পরে ব্যাখ্যাটা দেবো যে কী প্রবলেমস হয়েছিল। তার আগে বলি যে ওইখানে সবাই মিট করলাম, আবার লিডে চলে গেলাম। আমি লিড করছি, কিছুটা যাচ্ছি, আমরা তো ইন্টারকমে কানেক্টেড থাকি। যেই জঙ্গল এলাকাটার মধ্যে ঢুকলাম, যেখানে আবার পাইন ফরেস্ট চলে এসেছে, সব কিছু চলে এসছে, একদম লাস্টে সুশোভন ছিল। সুশোভন আমাকে ইন্টারকমে ফার্স্ট একটা জিনিস বলছে, দাদা আমি একটা জিনিস একটা মোড়ে দেখলাম। একটা মোড় মানে আমি তো টার্নস নিচ্ছি না, বলে একটা মোড়ের মাথায় একটা জিনিসকে দেখেছি আমি, আমার কিন্তু ভাইবসটা ভালো লাগেনি। আমি তখন রাইড করছি, আমি সাথে বললাম কোনো দিকে তাকাবি না, চুপচাপ রাস্তার দিকে তাকা। আমিও ভাইবসটা পেয়েছি, আমি কাউকে কিছু বলিনি, সবাই প্যানিক করবে বলতে বলতে আমার পিছনের রাইডার চিল্লাচ্ছে রীতিমতো, তাড়াতাড়ি চালা, এইটুকু আমি শুনতে পেয়েছি। এখন এগাচ্ছি, এবার ও যখন তাড়াতাড়ি চালাতে বলেছে, রাত্রির ফাঁকা, আমি একটু স্পিড নিয়েছি, আমি একটু পিক আপ নিয়েছি। যে পিক আপটা নিয়েছি না, আমার গাড়িতে সবার আগে একটা ইনস্ট্যান্স হলো, সেটা হচ্ছে আমার গাড়ির যে কটা লাইট ছিল সব লাইট বন্ধ হয়ে গেল। ফগ লাইট, ইন্ডিকেটার, হেডলাইট বন্ধ হয়ে গেল গাড়ির, আউট অফ নোওয়্যার। এবার আমি পুরো অন্ধ, আমি সাথে সাথে স্লো ডাউন করে আমার পিছনের রাইডারকে বললাম সামনে আসো তাড়াতাড়ি। আমার লাইট ফাইট কিছু কাজ করছে না, কেন কাজ করছে না আমি বুঝতে পারছি না। কিন্তু আমার পিছনে যে ছিল সে সাথে তো আমার সামনে চলে আসলো, সে যাচ্ছে, আমার বাইকটা পিছনে। আমার বাইকে যে প্রবলেমটা শুরু হলো, আমার বাইক কিছুতেই পিক আপ নিচ্ছে না, মানে 30-40-এর উপর আমার গাড়ি টানছেই না, রেস কাজ করছে না আমার গাড়ি। আমি পুরো ফুল থ্রটল মারছি, পিছন দিক দিয়ে আগুন বেরিয়ে যাচ্ছে আমার গাড়ি এগাচ্ছে না। মনে হচ্ছে গাড়িটা ভারী হয়ে গেছে, কোনো কারণে গাড়িটা বিশাল ভারী হয়ে গেছে, গাড়িটা টানতে পারছি না। যে কারণে সুশোভনকে বললাম আমার গাড়ি মনে হয় আর পিক আপ নেবে না, যখনই স্লো ডাউন হয়ে যাচ্ছে তুই সাথে সাথে আসবি, এসে পা দিয়ে ঠেলবি। কারণ যেটা একটু আগে তুমি বললে যে আপ অ্যান্ড ডাউন থাকে, তুমি ডাউনে তো তুমি বেরিয়ে যাচ্ছ, তুমি আপে তো উঠতে পারছো না। তোমার যদি পাওয়ার না নেয় তোমার গাড়ি, তুমি আপে উঠতে পারছো না। পা দিয়ে ঠেলে তুলছে কোনোভাবে। এই করতে করতে কিছুটা রাস্তা গিয়েছি। এবার আমি বলেছি কি প্লিজ দাঁড়িয়েও নয় এখানে। আবার ইন্টারকমে একটাই কথা আসলো, সেম জিনিসটা আমি 3টে টার্নে দেখেছি। সুশোভন বলল দাদা সেম জিনিসটা 3টে টার্নে দেখেছি। আমি বললাম যে কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ তুই আমার পাশে চলে আয়। আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগছে, তুমি তো চালাও অফ রোড বাইক, সেই বাইক প্রবলেম ক্রিয়েট করছে, আমার এটাই একটুখানি ডাউট লাগছে। হ্যাঁ বলো। তারপর এইবার আমি কোনো মতে আমার গাড়ির
আবার কিছুটা তোমার লাইট ফাইট ফিরে এসছে, মানে আমার হেডলাইটটা কাজ করা স্টার্ট করেছে। তো আমি বললাম যে আমি সামনে যাচ্ছি, তুমি পিছনে চলে আসো। আমি সামনে গেছি, সামনে যাওয়াতেই প্রথম ইনস্ট্যান্সে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার গাড়ির পিক আপ ডাবল হয়ে গেল। মানে যখন আমি 30-40-এ যাচ্ছি, আমার গাড়ি 40-50-60 ছাড়িয়ে যাচ্ছে গাড়ি। এবার এমন স্পিড নিল আমার গাড়ি যে আমার পিছনের লোকগুলো আমার থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার আবার ছাড়িয়ে গেছে। এবার আমি বুঝতে পারছি না যে এটা কী হচ্ছে, কখনো পাওয়ার ল্যাগ নিচ্ছে গাড়ি, কখনো পাওয়ার ওভার পাওয়ার হয়ে যাচ্ছে, টর্ক ঠিকভাবে কাজ করছে না। আমি আবার সেম এবার স্লো ডাউন করেছি, আমি বলছি কিছু হোক আমি স্লো ডাউন করে চালাবো ততক্ষণ না ওরা আসছে, কারণ এরমভাবে তো বাড়ি খুঁজতে খুঁজতে গেলে তো হবে না, আমি তো ওই রাস্তার মধ্যেই স্ট্র্যাডল হয়ে যেতে পারি এমন। এবার আমার বুকে ভয় হচ্ছে যে এখন পাওয়ারটা এসছে, একটু পরে গিয়ে যদি আমার পুরো বাইক বন্ধ হয়ে যায় তখন আমি কোথায় যাব। আমি একদম স্লোতে চলে এসেছি, মানে 20 উপরে গাড়ি তুলছি না। বাই দ্য টাইম ওরা এসছে, এখানে একটা ঘটনা ঘটে। ওরা আমার পিছনে, আমি সবার আগে। এবার জেনারেলি বাইক চালাতে গেলে তুমি কি দেখবে? মিরর্স দেখবে, আয়না দিয়ে তো তুমি ফলো করবে, তুমি মাথা ঘুরিয়ে তো আর দেখবে না। আমি যখন আয়নার দিকে তাকাচ্ছি, আমি আয়নায় কাউকে দেখতে পাচ্ছি না, টিমমেটদের আয়না দেখতে পাচ্ছি না, বাট প্রত্যেকের বাইকের লাইট কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার বাইকের সামনে এসে পড়ছে। একটা বাইকের পিছনে একটা বাইক থাকলে যদি লাইট লাগে তুমি তো আরামসে বুঝতে পারছো যে কেউ তোমার পিছনে রয়েছে। তুমি আয়নায় যখন তুমি দেখছো কাউকে, আমি আয়নায় কাউকেই দেখতে পাচ্ছি না। আয়নাটা অ্যাজ ইফ পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে, পুরো কালো। এবার ইন্টারকমে আমি সবাইকে বলছি তোরা কি আয়নায় কিছু দেখতে পাচ্ছিস? সবাই যখন আয়নায় তাকাচ্ছে, কেউ কাউকে আয়নায় দেখতে পাচ্ছে না। আর এই টাইমটা হয়ে গেছে তখন অলমোস্ট 9:30 বাজে। তো সাথে সাথে আমার মাথায় এই জিনিসটা কাজ করেছে যে আয়না, তুমি ভালো মতন জানো আয়না কেন আমরা বলি যে রাত্রিবেলা আয়না দেখতে না, বা কিছু হলে পর আয়নাটা একটা অন্য একটা ইউনিভার্সের কাজ করে মাঝে মাঝে। তো যারা জানে এটা ভালো মতন জানে এই জিনিসটা। এবার সবাইকে আমি একটা জিনিস বললাম যে আয়নাগুলো ফোল্ড করে নাও, কারণ আয়না দেখার কোনো দরকার নেই। আমরা ইন্টারকমে কানেক্টেড রয়েছি, কোনো প্রবলেম হলে ইন্টারকমে বলে দিও, বাট আয়নার দিকে কেউ তাকিও না, কারণ আমি রিজনটা জানি যে কী কারণে হতে পারে। প্লাস ওখানে না অনেক মেয়েরা ছিল আমাদের সঙ্গে, মানে কিছু হাজব্যান্ড ওয়াইফ গেছে, তো আমার মনে হচ্ছে যে তাদের সেফটি নিয়ে কোথাও একটা কনসার্ন হতে পারে। তো সবাই আয়নাটা বেন্ড করে নিচ্ছে, মানে ঢুকিয়ে নিচ্ছে যাতে আয়নার কোনো রিফ্লেকশনও না আসে বা আয়নার আমাদের প্রয়োজনও নেই। ফার্স্ট ইনস্ট্যান্স গেল। সেকেন্ড ইনস্ট্যান্সে আমার বাইক আবার ম্যালফাংশন করলো। যখন আয়নাটা ফোল্ড করলাম, আমার বাইকের এইবার শুধু হেডলাইট খারাপ হয়নি, মানে হেডলাইটটা বন্ধ হয়নি, মিটারের লাইট অফ হয়ে গেছে। তুমি ভাবতে পারছো, ইগনিশন অফ হয়ে গেছে, বাইক চালু রয়েছে, ইগনিশনের লাইট বা মিটার বক্সে যে লাইটগুলো আমাদের থাকে সেটাও বন্ধ হয়ে গেছে, মানে জিরো লাইট। আর এবার আমি বলেছি আমার কাছে আর কোনো উপায় নেই, যে আমার পিছনে আছো সে প্লিজ তুমি সামনে চলে আসো, তার লাইটেই আমাকে যেতে হবে। আর সুশোভনকে ডেকে নিলাম, সুশোভন তুই আমার পাশে এসে চালা, মানে তোকে লাইন আর মেনটেন করতে হবে না, কারণ কি আমি তো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। বাই চান্স আমার সামনের রাইডার একটু আগিয়ে যায়, আমি পাওয়ার ল্যাক করলে সামনের মোড়ের মাথায় যদি আমি চলে আসি তাহলে সামনে খাদ, আমি তো দেখতে পাবো না। এবার সুশোভন করেছি তুই আমার এক সাইডে থাকবি, তোর লাইটটাই দেখে দেখে আমি সামনেটা যাবো। তো ও একটা রিস্ক নিয়েছে, আমি একটা রিস্ক নিয়েছি, কোনো মতো ওইভাবে আমরা সীমানায় এসে পৌঁছাই। সীমানা জায়গাটা হচ্ছে বলে দিই, ওটা ইন্ডিয়া নেপাল বর্ডার, মানে ওখান দিয়ে নেপালে লোকে যায়, সান্দাকফু বা অন্য কোনো জায়গায় গেলে বা নেপালে গেলে ওইখানটায় যায়। তো ওই চত্বরে না 2-1টা হোমস্টে তুমি পাবে, একটু টাউনশিপের মতন। রাত্রিবেলা তখন বেজে গেছে অ্যারাউন্ড 9:45। আমরা সবাই ওখানে পৌঁছাই, আমার বাইকটা কি ওখানে বন্ধ হয়। এবার বাইকের সিট খুলে নর্মাল চেক করতে করতে দিচ্ছি, আমার ফিউজগুলো যাচ্ছে গোলে, আউট অফ নোওয়্যার ফিউজ গলে যাচ্ছে আমার বাইকের মেন ফিউজ বক্স এটা থাকে না, ফিউজ গলে যাচ্ছে। থ্যাঙ্কফুলি আমার কাছে 40-50টা ফিউজ ক্যারি করেছি সেই দিনকে, ফিউজগুলো লাগিয়ে কোনো মতে বাইকটা স্টার্ট হচ্ছে আমার। এবার ওখানে গিয়ে এবার ডিসাইড করি যে রাত্রির অনেক হয়ে গেছে, পাহাড়ের রাত্রির 9:45 মানে বিশাল। এবার আমার বন্ধুটাকে বলি যে ওখানে আরও 4টা রাইডার্সরা রয়েছিল, যে তোমরা কি আগে যাবে নাকি এখানেই আমরা হোটেল দেখবো। তো সবাই রাজি হয়ে যায় আমার সঙ্গে যে এখানেই থেকে যায়, আর যাবো না, যা সব বাইকের সঙ্গে ঘটছে তাতে আমার মনে হয় না মানে আর আগানো উচিত। বললাম ঠিক আছে। আমরা বললাম যে হোমস্টেতে চলে যাও, এখানে যদি কোনো হোমস্টে থাকে থেকে যাচ্ছি রাত্রিবেলা। একটা হোমস্টে পাইনি, একটা হোমস্টে পেলাম না যেখানে আমরা অ্যাকোমোড করতে পারবো। তাহলে অপশান কি আমাদের কাছে, আবার আগাও, রাস্তায় তো আমরা থাকতে পারবো না, তাহলে যতটা পাওয়ার নিচ্ছে ততটাই চলো। এবার আমাকে বলছে তুমি কি এরকমভাবে যেতে পারবে বাইক নিয়ে? চলো না, চেষ্টা করছি। এবার সীমানা থেকে মানে যখন আমরা বেরাবো ঠিক তার আগে যে লাস্ট হোমস্টেটা আছে তার পাশে একটা সুলভ শৌচালয় আছে,
আমাদের সবাই একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা বললাম যে একটু ফ্রেশ হয়ে তাহলে একটু এগাই, কারণ অনেকক্ষণ চালিয়েছি রাত্রিবেলা, বাইক খারাপ হচ্ছে, বিভিন্ন ইনস্ট্যান্সে কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে, আয়নায় দেখতে পাচ্ছি না, তো চলো একটু মুখে টুকে জল দিই, একটু নিজেরাও জল টল খাই, তারপরে এগাচ্ছি। এবার আরেকটা ঘটনা ঘটলো এখানে, যেখানে আমাদের হোমস্টেগুলো মানে শেষ হলো, বললাম ওখানে একটা সুলভ শৌচালয় রয়েছে। এবার সুলভ শৌচালয়টার ঠিক পাশে পাইন ফরেস্ট, পুরো পাইন ফরেস্ট, মানে তারপরে পুরো অন্ধকার। যেহেতু এবার সবার মধ্যে না একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করছে রাত্রিবেলা পাহাড়ে 9:45 তখন অন্ধকার, একদিকে লাইট একদিকে অন্ধকার, এরকম তোমার একটা ওয়াশরুমে টিমে লাইট জ্বলছে আর একটা ওয়াশরুম পেয়েছি। এবার সবার আগে যে ছেলেগুলো ছিল যাদের ওয়াইফ ছিল ওদেরকে বললাম যে তোমরা কি যাবে, তো বলছে হ্যাঁ। তখন আমাদের যে বন্ধুরা ছিল ওরা আগে গেছে ওয়াশরুমটা চেক করতে, যে ওয়াশরুমের মধ্যে কোনো ছেলে আছে কিনা, বা একটা সেফটির জন্য একটা চেক করে। তো মেয়েদের ওয়াশরুমটা লক, মানে যেটা মেয়েরা ইউজ করে সেটা লক, শুধু রয়েছে জেন্টস ওয়াশরুম। এবার বলে দিই আমাদের সঙ্গে ছিল কিন্তু আমাদের রাইডার আর রাইডারদের ওয়াইফ ছিল, ব্যাস আমরা 10 জন ছিলাম। তার মধ্যে ম্যাক্সিমাম লোক আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, মানে রাস্তার একটা পাশে আমরা দাঁড়িয়ে আছি, রাস্তার ঠিক অপোজিটেই সুলভ শৌচালয়, আর সুলভ শৌচালয়ের ঠিক পাশেই জঙ্গল। আর বাকি 26 জন কোথায় ছিল? বাকি 26 জন আলাদা আলাদা বেরিয়ে গেছে সবাই, কেউ সিকিম চলে গেছে, কেউ বাড়ি চলে এসছে। আচ্ছা, আমার সঙ্গে 10 জনই ছিল যারা আমরা ডিসাইড করেছিলাম যে আমরা এই ট্যুরটা নেব। রাইডে যখন তোমরা বেরাও তখন সবাই একসাথে যাও না? একসঙ্গে যাই, কিন্তু ফেরাটা আমরা ডিফারেন্ট করি। ওকে। কারণ ফেরার সময় আমাদের অনেক প্ল্যান্স থাকে, ধরো কারণ এক্সটেন্ড করার ইচ্ছা হলো, সে পাহাড়ে গিয়ে এক্সটেন্ড করছে 10 দিন 5 দিন, তো ফেরার এবার কি আমরা চেষ্টা করি যে গ্রুপে ফিরুক তারা। এবার আমি 10 জনকে নিয়ে বেরাচ্ছি, যারা অন্য টিম গেছে তারাও হয়তো 10 জনকে নিয়ে গেছে, আরেকটা টিমের 6 জন সে আলাদা গেছে, এরকম করে মানে টিমেই থাকছে। তো আমরা ওই সিচুয়েশনটায় পড়েছি যে ওয়াশরুমটায় গেছে। এবার আমার বন্ধুটা ওয়াশরুমের ভিতরে গিয়ে দেখে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক, কেউ নেই ওয়াশরুমের ভিতরে, কেউ নেই। আমি বারবার বলছি ওয়াশরুমের ভিতরে কেউ ছিল না। আমাদের যা ছিল আমাদের ওয়াশরুম ইউজ করে আমরা চলে এসেছি, মেয়েদেরকে ছেড়ে দিয়েছি যে মেয়েরা গিয়ে এবারে ফ্রেশ হয়নি। 3টে মেয়ে ছিল, ওরা ওয়াশরুমের ভিতরে ঢুকেছে। যখন বেরাচ্ছে ওয়াশরুম থেকে, বলে দিই ওয়াশরুমের ব্যাখ্যাটা দিদি, খুব একটা লাইট নেই, টিমের শুধু 2টো লাইট জ্বলছে, হলুদ লাইট, যে 0 পাওয়ারের যে লাইটগুলো হয় সেই 0 পাওয়ারের লাইট বাথরুমের ভিতরে, আর ঠিক বাথরুমের বাইরে যেখানে তুমি হেঁটে আসবে সেইটুকুনি জায়গা একটা টিমের লাইট। আর ওই সুলভ শৌচালয়ে কোনো লোক নেই যে পয়সা নেবে, ফ্রি ওপেন, মানে তুমি যাও ইউজ করে চলে আসো। মেয়েরা ঢুকেছে 3টে মেয়ে। যখন বেরাচ্ছে আমার বন্ধুটা বাইরে দাঁড়িয়েছিল যে ওরা ওয়াশরুমের ভিতরে যাক, আমি বাইরে ওয়েট করছি, কারণ সামনেই জঙ্গল, তার অপোজিটে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার উপরে। যখন 3টে মেয়ে বেরায়, একটা মেয়ে পিছন করে দেখছে, ওর পিছনে আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, মানে একটা 4th একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। ঢুকেছিল 3টে মেয়ে, কিন্তু বেরালো 4টে মেয়ে। ওইখানেই সবাই চিল্লিয়েছে, মানে মেয়েরা চিল্লি উঠেছে, প্যানিক করে গেছে, চিল্লি উঠেছে। আমার বন্ধুটা যখন মাথা ঘুরিয়েছে, আর যখন আমরাও মাথা ঘুরিয়েছি, কারণ চিল্লানের আবার শুনেছি, তো আমরা ভেবেছি কী হয়েছে, মাথা ঘুরিয়ে দেখছি ওই 3টে মেয়ের পিছনে আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে। এইবার আমি একটু ডিস্টেন্সে রয়েছি, যে কারণে আমি মেয়ের ফিগারটা বুঝতে পারছি যে একটা মেয়ে, কিন্তু আমি ফেসটা আইডেন্টিফাই করতে পারছি, মানে ফেসটা বুঝতে পারছি না, হয়তো লাইটের কারণ হতে পারে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ওই রাত্রিবেলা 3 জন ওয়াশরুমে ঢুকলো, যেখানে আমরা চেক করে আসলাম যে ওয়াশরুমের ভিতরে কেউ নেই, যখন বেড়েছে তাহলে 4 নম্বর মেয়েটা কে? এইটা যখনই দেখেছে আমরা সাথে সাথে ইশারা করেছি এখান থেকে বেরাও। ওই মেয়েটার কোনো অ্যাক্টিভিটি ছিল না? কোনো অ্যাক্টিভিটি শুধু দাঁড়িয়ে আছে, না কোনো কথা না কিছু, দাঁড়িয়ে আছে। এখানে মেয়েটা দাঁড়িয়ে আছে, 3খানা মেয়ে এখানে দাঁড়িয়েছে, তার হাজব্যান্ড এখানে দাঁড়িয়েছে, মানে পরপর লাইন দিয়ে। আমরা বললাম ওখান থেকে বেরাও, ইমিডিয়েটলি বেরাও ওখান থেকে। ওরা সাথে সাথে ওখান থেকে বেরিয়েছে। মেয়েটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, মানে ওয়াশরুমের সামনেই দাঁড়িয়ে আছে মেয়েটা, কিন্তু না আগিয়েছে না পিছিয়েছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, দাঁড়িয়ে শুধু আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু ফেস কিন্তু আমার কিছু বুঝতে পারছি না মেয়েটার। কিন্তু আমার কোথাও না কোথাও জিনিসটা না খুব নেগেটিভ লেগেছে, মানে ওই ভাইবসটার সাথে না একটা ফাট করে একটা নেগেটিভ ভাইবস পেয়ে গেছি আমি। তুমি আমাকে ঘটনাটা বলার সময় একটা কথা বলছিলে মাঝখানে, আমি জানি না তুমি হয়তো স্কিপ করে গেছো ব্যাপারটা। সুশোভন তোমায় কিছু একটা বলেছিল যে 3খানা টার্নিংও কিছু একটা। এক্স্যাক্টলি, আমি ওটা একটু পরে তোমাকে রিভিল করছি। ওকে, কারণ এখন আমাদের জার্নিটা শেষ হয়নি, এরপরও আমাদের অনেক ইনস্ট্যান্স হয়েছে। তো আমরা ওখানে বাইকে উঠলাম, বাইকে উঠে বাইক রেডি করলাম, বাইক রেডি করে আবার বেরালাম। বাই দ্যাট টাইম আমার বাইক কিন্তু আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, আবার আমি সামনে চলে গেলাম, সামনে যেতে আবার নর্মাল যেরকম চালাচ্ছি ওরকম চালাচ্ছি বাইক। আউট অফ নোওয়্যার, মানে আমরা যেখানে রয়েছি সেখান থেকে মিরিক ঢুকতে আর 1.5 ঘন্টা লাগবে। আউট অফ নোওয়্যার
কিছুটা রাস্তা যাওয়ার পর না ডেন্স ক্লাউডের মধ্যে চলে আসলো আমার পুরো বাইক, প্রত্যেকটা বাইকের মাঝখানে একটা ডেন্স ক্লাউড এমনভাবে রয়েছে যে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, এরকম ক্লাউড। আর এতটা ডাউন হিল, মানে মিরিক অনেকটা ডাউন হিল, ওখানে এত ডেন্স ক্লাউড আসার কোনো কথা নয়। তুমি কালিম্পংয়ে পাবে, তুমি দার্জিলিংয়ে পাবে, কিন্তু তুমি অত নিচে পাবে না। ডেন্স ক্লাউড আসলো, সাথে সাথে আমার বাইকের ম্যালফাংশন আবার স্টার্ট হলো। আমার বাইকের লাইট সব বন্ধ হয়ে গেল, আপনার পাওয়ার ল্যাগ স্টার্ট হয়ে গেল, মানে গাড়িতে কোনো পাওয়ারই নেই। এবার আমি যে পিছনের লোককে বলবো তুই তাড়াতাড়ি, ও তো দেখতে পাচ্ছে না, ডেন্স ক্লাউডের মধ্যে চালানো কি করে চালাবো আমি। এইবার আমি বলি যে সাথে সাথে আমার পিছনে যে রাইডার আছে ও বুঝতে পেরেছে আমার প্রবলেমটা, ও কিন্তু কোনো কারণে আমার সামনে চলে এসছে, বলছে তুই জাস্ট আমাকে ফলো কর। আরেকটা জিনিস আমরা করি, যখন রাইড করি না, আমরা সামনে দিয়ে যদি কোনো গাড়ি আসে আমরা কিন্তু পিছনের লোককে অ্যাওয়্যার করে দিই যে সামনে একটা গাড়ি আসছে। তো ওই ডেন্স ক্লাউডের মধ্যে দিয়ে আমরা পাস অন করলাম, পাস করছি অনেকটা। ডেন্স ক্লাউড ছিল প্রায় আমি বলেছি 5 থেকে 7 মিনিটের মতন ওই ক্লাউডটা ছিল আমাদের সঙ্গে। মানে পুরো কীরকম বলবো, মানে এটা একটা ভিডিও তো রয়েছে আমার, আমি তোমাকে ক্লিপটা দেবো, তুমি দেখতে পারবে। মানে আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, এরকম ক্লাউড কোনোদিন তুমি ডাউন হিলে তুমি পাবেই না কোথাও। আমি কালিম্পংয়ে পেয়েছি। কালিম্পং অনেক আপে, অনেক আপ। তুমি মিরিক হচ্ছে একদম, মিরিক থেকে শিলিগুড়ি হচ্ছে 1.5 ঘন্টার রাস্তা। আচ্ছা, ওইটুকুনি জায়গায় তুমি কোনোদিন ডেন্স ক্লাউড তুমি পাবে না। আর এটা আমার ফুটেজের মধ্যে রয়েছে, এটা যখন আমি যাচ্ছিলাম তখন আমি ফুটেজটা নিয়েছিলাম আর কি। তো আমরা প্যানিক করা স্টার্ট করে দিয়েছি। এবার ইন দ্য মিন টাইম আমরা ওই একটা টার্ন এসছে, ওই টার্নটা নিয়েছি। টার্নটা নেওয়াতে কী হয়েছে, সামনে দিয়ে না 3খানা গাড়ি আসছিলো। তো ওই রাত্রিবেলা যখন 3টে গাড়ি আসছিলো, তো কোনো হয়তো ট্রাভেলার বা কিছু যাচ্ছিলো হয়তো, তখন আমরা পিছনের লোককে না মানে ইশারায় বলে দিয়েছি ইন্টারকমে যে 3খানা গাড়ি আসছে, তোমরা সাবধানে, কারণ মোড়ের মাথায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে। তো আমরা বলছি যে তোমরা একটু সাবধানে। ওই মোড়টা ক্রস করাতে সুশোভন আমাকে বলছে 3টে গাড়ি কোথায়, 2টো গাড়ি। আমি এই তো 3টে গাড়ি গেল। বলছে কোথায়, আমার সামনে তো 2টো গাড়ি গেল, 3 নম্বর কোনো গাড়িই নেই। সিনটা হচ্ছে ডেন্স ফগের মধ্যে তুমি গাড়িটার লাইটটা তুমি পাস অন করতে দেখেছো, তুমি গাড়িও দেখলে, তুমি পাস করলে। 3 নম্বর গাড়িটা যখন পাস করেছে ও কোনো গাড়িই ছিল না, কারণ গাড়ি কোনো এক্সিস্ট করেনি, ওটা কোনো একটা হ্যালুসিনেশন বা কিছু একটা হয়তো এমন ছিল যেটা আমরা দুজন দেখেছি, মানে আমি আর আমার সামনের রাইডার দেখেছি, লাস্টের কেউ রাইডাররা দেখতেই পাইনি ওটা নাকি। এবার আমাদের সঙ্গে এমন একটা ছেলে ছিল যাকে আমরা বলছি তুই একদম লাস্টে থাকিস। সে বলছে কিসের গাড়ি, 2টো গাড়ি তো পাস করতে দেখেছি। ও বলছে 2টো গাড়ি পাস করতে দেখেছি, সুশোভনও বললো 2টো গাড়ি পাস করতে দেখেছি। তখন আমার না আবার কিছু না ব্যাক অফ দ্য মাইন্ডে না কাজ করা স্টার্ট করেছে যে সামথিং ইজ ফিশি, এবার কিছু একটা করার দরকার, মানে নালে একটু প্রবলেম হচ্ছে। বাইকটা কোনো মতে টেনে টেনে নিয়ে আসছি। এবার মিরিক ঢোকার আগে না রাস্তাগুলো খুব খাড়াই রাস্তা, বাইক আমি আর তুলতে পারছি না, বাইক কিছুতেই তুলতে পারছি না। যতবার তুলছি মনে হচ্ছে পিছনে বাইক নেমে আসছে আমার, মানে বাইক উঠবেই না। আর বাইকে না এরকম হচ্ছে, দেখো আমরা তো অফরোডার বাইক ইউজ করি, আমরা ওয়েটটা বুঝতে পারি, ওয়েট ব্যালেন্সিংটা ভালো বুঝতে পারি। মনে হচ্ছে পিছনে না কিছু একটা রয়েছে যেটা তো আমার বাইক ভারী করে দিচ্ছে। এবার যে কারণে সুশোভন বলছে সুশোভন পা দিয়ে ঠেল, আমি ফুল থ্রটেল, সুশোভন পা দিয়ে ঠেলে রেখে দিয়েছে, তারপরে বাইক উঠছে আমার। এইভাবে আমরা কোনো মতে মিরিকে ঢুকলাম। মিরিকের মানে জাস্ট ঢুকেই মানে এতটা এক্সস্টেড ফিল করেছি না সেই সময়, মানে হঠাৎ না সবার মানে যেই কী বলবো এনার্জিটা খুব ড্রেন্ড আউট হয়ে গেল। মানে সবাই, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে বলছে আর পাচ্ছি না ভাই, আর যেতে পারছি না। যেখানে আমরা হয়তো একদিনে 500, 550 কিলোমিটার, 600 কিলোমিটার রাইড করতে পারছি, এরকম প্রফেশনাল রাইডার্সদের সঙ্গে রাইড করছি, তারা ওইটুকুনি রাস্তা গিয়ে বলছে আর পাচ্ছি না চালাতে, সবাই এক্সস্টেড। আমি ওখানে গিয়ে আমার বাইকটা বলছি যে ভাই আমার বাইকটা তুই বন্ধ হোস না, আমাকে একটু হোটেল অবধি পৌঁছে দে। এবার এখানে বলি মিরিকে পৌঁছেছি, মিরিকে অনেক ফোনাফোনি করছি, কিন্তু কোনো হোটেল পাচ্ছি না, মিরিকেও কোনো হোটেল পাচ্ছি না। এবার আমার প্রচণ্ড টেনশন স্টার্ট হয়ে গেছে। মিরিক ঢুকেছি তখন বাজে রাত্রির 11:30। এখানে একটা অস্বাভাবিক জিনিস আমাদের সঙ্গে, আমরা বলি যে আমার বাইকটা তো খারাপ হয়ে গেছে, এইভাবে তো আমি বাইকটা আগিয়ে পিছিয়ে নিয়ে যেতে পারবো না, আমি এখানে দাঁড়াচ্ছি, আমার সঙ্গে বাকি সবাই দাঁড়াক। সুশোভন করলাম তুই একজনকে নিয়ে সোজা চলে যা মিরিক মোড়ের ওখানে, কোথাও না কোথাও তুই একটা হোটেল পেয়ে যাবি। ওরা গেছে, কোথাও হোটেল পাচ্ছে না। আউট অফ নোওয়্যার একটা ছেলে একটা দোকানে বসেছিল, ছেলেটা এসে বলছে ক্যা ঢুঁढ रहे हो आप लोग? তো বলছে হোটেল চাইয়ে, বলছে চলিए हम आपको दिलाते। ছেলেটা সুশোভনা বাইকে বসলো,
ঠিক মিরিক লেকের অপোজিটে একটা গলির ভিতরে একটা হোটেলে নিয়ে গেল, লেপচা লজ। গলি মানে জাস্ট মিরিক লেকটার অপোজিটটাই, আচ্ছা, আই লাভ মিরিক লেখা, তার ঠিক অপোজিটে একটা গলি আছে, আচ্ছা, এবং আমার হোটেল আছে। ওর ভিতরে একটা গলির ভিতরে নিয়ে গেল, হোটেলটা কেউ নেই, ফাঁকা হোটেল। হোটেলের মালিকটাকে ফোন করলো, হোটেলের মালিকটা এসে রুম টুম খুলে দিল, বলো ভাইয়া লোককে বলো আনে গেলিয়ে। আমরা হোটেলে এসে ঢুকলাম রাত্রিবেলা। হোটেলের লোকটা রাত্রিবেলা জল টল, এবার আমরা বলে দিই আমরা তখনও না খাওয়া, মানে আর খাই দেয় কিচ্ছু নেই, সেই দুপুরে খেয়েছি, তারপর কিছু খাইনি। রাত্রিবেলা বললাম যে তাহলে কিছু বিস্কুট ফিস্কিট খাই, কারণ হোটেলে তো আর খাবার টাবার নেই, মিরিকে পাহাড় এমনি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমি রাত্রিবেলা বিস্কিট খেয়েছি, খেয়ে বলছি আর শরীর দিচ্ছে না, তাহলে বোতলটা বার করে খেয়ে ঘুমিয়ে পড়ি। তার আগে বলি, সুশোভন তুই 3টে মোড়ে কি দেখেছিলিস সেটা বল আমাকে। সেম জিনিসটা আমিও দেখেছি। এবার বাকি সবাইকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে, একটা গ্যাদারিং করেছি যারা ছিল হাজব্যান্ড ওয়াইফ, আমরা তোমরা কি কোনো ভাইবস পেয়েছিলে কিছু? বলছে প্রচুর নোংরা ভাইবস পেয়েছি, প্রচুর বাজে ভাইবস পেয়েছি রাস্তার মধ্যে, শুধু তুই ছিলিস বলে আমরা বেরিয়েছি ওখান থেকে, তুই না থাকলে আমরা রিটার্ন মারতাম এতক্ষণে। আনা সুশোভন তুই প্রথমে বল তুই কি দেখেছিস, তাহলে আমি বুঝতে পারবো যেটা আমি দেখেছি সে সেম জিনিসটা কি ও দেখেছে। আচ্ছা, বলছে যে মেয়েটাকে আমরা চারখোলে দেখেছিলাম সুশোভন, উঠতে গিয়ে 3 মাথার মোড়ে একটা মেয়ে সাদা শাড়ি পরা, হ্যাঁ, সেই মেয়েটা 3খানা মোড়ের মাথায় দাঁড়িয়েছিল। একটা মেয়ে একসাথে 3 জায়গায় কি করে দাঁড়িয়ে থাকবে? ওই যে কটা মোড় আমরা নিচ্ছি প্রত্যেকটা মোড়ে মেয়েটা দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড স্টিল। আমরা কিন্তু আয়নায় দেখতে পাইনি, কিন্তু আমরা আয়নায় দেখতে পাচ্ছি না, আমরা চোখে দেখতে পাচ্ছি মেয়েটা কিরকম দাঁড়িয়েছে। একটা টার্ন ঘুরলে পর কী হয়, আমাদের মাথাটা এরকম ঘোরে, মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটা শুধু মাথাটা এরকম ঘুরছে। এই গেল একটা। সেকেন্ড মোড়টা কী হচ্ছে, রাইট টু লেফট হচ্ছে পারে, মেয়েটা ওরকম দাঁড়িয়ে আছে, মাথাটা এই ঘুরছে। সিরিয়াসলি এরকম হয়েছে? একদম। এবার সেটা সুশোভন একা দেখেনি, সেটা আমি দেখেছি, আমার পিছনে 2টো রাইডার সেও দেখেছি পুরো জিনিসটা। প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কি তোমরা দেখেছো? বলছে প্রত্যেকে দেখেছি এটা আমরা। এবার বলছে যে কারণটা কিসের, এই কেন আমাদের সঙ্গে রয়েছে বা এটা কে? তার জন্য আমাকে পরে যখন কলকাতায় এসে ঢুকি, তার আগে আমি ইনসিডেন্সটা বলি। যখন এরকম কোনো কিছু আমরা দেখি, সবার আগে কি হয় অরিত্র, সবার আগে ব্যাটারি ডাউন হয়ে যায়। আমার বাইকে সে রাত্রিবেলা ব্যাটারি 0 হয়ে গেছিলো, বাইকের ব্যাটারি মানে আর পাওয়ার ছিল না ব্যাটারিতে, যে কারণে পরের দিন সকালবেলা মিরিকে উঠে সবার আমাকে একটা ব্যাটারি কিনতে হয়েছে, নতুন ব্যাটারি, কারণ চার্জ দেওয়ার মতন আমার কাছে টাইম নেই। একটা বাইকের ব্যাটারি যদি ডাউন হয়ে যায় মিনিমাম 12 ঘন্টা লাগে তাকে চার্জ করতে, ওখান থেকে আমাকে বাইকের ব্যাটারি কিনতে হয়েছে। আমি ওই ইস্যুতে আসবো যে যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটা কে বা কী বিস্তারিত ব্যাপারটা সেটা পরে রিভিল হয়েছিল আমাদের কাছে, আর কেন হয়েছে সেটাও বলছি। এখন থেকে বলছি যে আমাদের মিরিকে আসলাম, মিরিকে আসার পরে কিন্তু আমাদের ওই ভারী বা মানে যে গা ভারী হয়ে যাওয়ার ব্যাপারটা বা যে ভয় পাওয়ার ব্যাপারটা না অনেকটা কমে এসেছিলো, মানে পরের দিন সকালবেলা অনেকটা কমে এসছে। রাত্রিবেলা আমরা ডিসকাস করে নিয়েছিলাম যে প্ল্যান অফ অ্যাকশান এবার কী হবে। আমাদের প্ল্যান অফ অ্যাকশান হবে আমরা রাত্রিবেলা কোথাও দাঁড়াবো না, মানে রাইড করবো না, আমরা দিনের বেলায় রাইড করবো 5টা 5:30 অবধি। তারপরে যদি আমরা পৌঁছাতে পারি তো পৌঁছালাম, না পৌঁছালে যেখানে হোটেল পাবো সেখানে থাকবো, বাট রাত্রিবেলা রাইড করবো না। তো আমার ওখান থেকে না আবার টিম ভাগ হয়ে যায়, কারণ আমার বাইক খারাপ হয়েছে, আমার বাইক ঠিক করতে তো ঘন্টা 2-3 লাগবে। মিরিকে সব কিছু খোলেই হচ্ছে 8টার পর, আর আমার বাকি যে রাইডাররা ছিল 3খানা বাইক নিয়ে ওরা বেরিয়ে গেল। আমরা 3জন ছিলাম, যে 3জন বললাম যে আমরা একসঙ্গে যাব শিলিগুড়ি। তো ওদেরকে বললাম তোমাদের আর এই ইনস্ট্যান্স যখন ঘটেছে শিলিগুড়িতে থাকার আর কারোর ইচ্ছাই করছে না, সব বলছে আমরা ডাইরেক্টলি বাড়ি চলে যাই, কারণ যা রাত্রিবেলা আগের দিন ঘটেছে সেটার জন্য বলছে আমরা আর রিস্ক নেবো না, আমরা বেরিয়ে যাবো। তা আমরা বললাম না আমি বাইকটা নিয়ে শিলিগুড়ি যাব, বাইকটাকে দেখাবো, সার্ভিস সেন্টারে দেবো, তারপরে যা করার হবে। বাইকে নতুন ব্যাটারি লাগিয়েছি, বাইক স্টার্ট হয়েছে, বাইক নিয়ে বেরোলাম, বেরিয়ে শিলিগুড়ি ঢুকলাম। শিলিগুড়ি ঢুকে আমরা একটু রেস্ট নিলাম। শিলিগুড়ি থেকে বেরিয়ে ফুলবাড়ির একটা রাস্তা আছে, ফুলবাড়ি দিয়ে তুমি স্ট্রেট যাও, ফুলবাড়ি দিয়ে 20 কিলোমিটার গেছি, বাইক আবার বন্ধ হয়ে গেছে। এবার হচ্ছে দিনের বেলা ঘটনা, বাইক বন্ধ, নতুন ব্যাটারি, আমি তোকে কী বললাম নতুন ব্যাটারি, যেখানে খারাপ হয়েছে তার ঠিক অপোজিটে একটা মেকানিক ছিল। তো আমরা শিলিগুড়ি আসি,
শিলিগুড়ি এসে আমার একটা টিম তো ওরা ডাইরেক্ট বেরিয়েছে, আমার বাইকটা খারাপ, সার্ভিস সেন্টারে নিয়ে যাই। সবার আগে যেটা বাইকের উপরে যেটা দেখি, যেটা খুবই আমার কাছে না আনন্যাচারাল লাগলো, সেটা হচ্ছে আমরা এত বছর রাইড করেছি, আমাদের কোনোদিন ফিউজ বক্স জ্বলে যায়নি। আচ্ছা। যখনই আমি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে আমার যখন বাইকটাকে ওপেন করলো, আমার ফিউজ বক্সটা পুরোপুরি গলে গেছে, পুরোপুরি। যে কারণে আমি আর রাইডটা কন্টিনিউ করতে পারলাম না। শিলিগুড়ি থেকে আমাকে বাইক পার্সেল করতে হয়েছে, মানে লিটারেলি যে ট্রাকে করে আমাকে বাইকটা পাঠাতে হয়েছে, আর আমি অন্য একটা মিন্সের তরফে আমি এসেছি, আর আমাকে শিলিগুড়িতে 2 দিন স্টে করতে হয়েছে। তো আমরা ওই স্টে করার পর আমরা বাড়ি আসি। বাড়িতে এসে এত কিছু ঘটেছে, এটা তো মানে মাথায় রিক্যালকুলেট করতে গেলে প্রত্যেকটা সময় লাগে। ইন দ্য মিন টাইম যখন আমাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে না, কিছু কিছু জায়গায় আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম। কীরকম ক্ষেত্রে, যে আমার মুখে যে একটা গোপ্রো লাগানো আছে, যেটা রেকর্ড করবো, সেই রেকর্ড পর্যন্ত করতে পারছি না, সেই রেকর্ডিংটাও হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে রেকর্ডিং হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রেকর্ডিং আসেনি, পুরোপুরি ব্ল্যাঙ্ক। যখন আমি অন করছি গোপ্রো রেকর্ডিং দেখাচ্ছে, কিন্তু গোপ্রোতে কোনো ফুটেজই নেই। আচ্ছা। এরকম ইনস্ট্যান্স যখন বাড়িতে এসেছি, যখন আমি যখন এডিট করতে বসেছি, তখন কিছু কিছু ফুটেজ মিসিং। যেসব জায়গায় বললাম না যে টার্নগুলোতে মিসিং, ফুটেজই নেই। কিন্তু লাকিলি আমার 2-3টে ফুটেজ এসেছিলো, যেটা আমি তোমাকে দেবো। সেটা হচ্ছে যখন ডেন্স ক্লাউডটা এসছে, সেই ক্লাউডের আমি তোমাকে ভিডিওটা দিতে পারি। আর এই যে পরের দিনকে ব্যাটারি লাগাচ্ছিলাম, সেই ব্যাটারি ভিডিওটা রয়েছে, নতুন ব্যাটারিটা কিনছি, কিনে লাগাচ্ছি। তো যাই হোক, বাড়ি এসছি। বাড়িতে এসে সবার আগে তুমিও জানো যে আমরা ইউটিউবে যেসব লাইনে রয়েছি, বিভিন্ন লোকের সঙ্গে আমাদের ওটা পড়া লাগে অকাল্ট ফিল্ডে। তো আমার যে ক্লোজ রয়েছে, যে যিনি আমার সঙ্গে আমার একটা পডকাস্টে এসেছিলো, অনেকে চেনে, ওনাকে জানে, আমি সবার আগে ওনাকে ফোন লাগাই যে একটা আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। পুরো ঘটনাটা আমি ওনাকে রিভিল করি যে আমার সঙ্গে এই জিনিসটা ঘটেছে। তো সবার আগে উনি বলছে যে তুমি এক কাজ করো, আমার কাছে আসার আগে তুমি কোনো হনুমান মন্দিরকে পুজো দিয়ে আসো একবার। যেহেতু আমি হনুমানজিকে খুব মানি, আমার মাথা থেকে এটা বেরিয়েই গেছে যে আমি হনুমান মন্দিরে গিয়ে একবার পুজো দেবো। তুমি ভাবতে পারছো কীরকমভাবে একটা জিনিস মাথায় ঢুকেছে, যেই জিনিসটাই আসছে না। বা ওই সিচুয়েশানে আমি জেনারেলি হনুমান চালিসা পাঠ করি, আমি পাঠই করিনি সে সময়। মানে তোমাকে এরকমভাবে তোমাকে মোল্ড করেছে যে তোমার মাথা থেকে ভুলেই গেছি যে হনুমানজি বলে কোনো বস্তু আছে, সেই জিনিসটাই আমার মনে নেই। আমি সাথে সাথে সেই সময় ওর কথা শুনে আমার রিয়েলাইজেশন আসলো যে সত্যি তো আমি তো যাইনি। আমি সাথে সাথে হনুমানজির ওখানে গেলাম, পুজো করলাম। পুজো করার পরে তারপর বাড়ি আসলাম। উনি আমাকে একটা ডেট দিল যে তুমি এই ডেটে আসো, আমার তোমার সঙ্গে দরকার আছে, তোমার সঙ্গে দরকার আছে। গিয়েছি ওর কাছে। তো তখন উনি আমাকে বলছে যে কি দেখেছো তুমি আমাকে একটু বলো, ব্যাখ্যাটা দাও। তারপর আমি বলছি, কারণ আমি কিছু প্র্যাকটিস করেছি, সেটা দিয়ে আমি অ্যান্সার পেয়ে গেছি, ওই অ্যান্সারটা তোমাকে দেবো। আর তোমরা কিছু মেজর ভুল করেছিলে, সেই মেজর ভুলটাও তোমাকে বলবো কি ভুল হয়েছে। তো তখন আমি ওকে ঘটনাটা আবার রিভিল করি ভালো করে। তখন আমাকে উনি একটা জিনিস রিভিল করে বলছে যে তোমরা যে লোকেশনটায় গেছিলে চারখোল, তুমি আমাকে বলেছিলে ওখানে একটা অ্যাবান্ডেন্ড বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটায় যেই রিসর্টটা একটা সময় খুব বিখ্যাত ছিল, খুব ভালোভাবে চলেছিল, কিন্তু তারপরে কিন্তু রিসর্টটা আর থাকেনি। আর যে ওনার ছিল সে কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল, মানে তিনি কিন্তু স্বাভাবিকভাবে মারা যায়নি। তুমি খবর নিয়ে দেখো, ওনার কিন্তু একটা হার্ট অ্যাটাক বা এরকম টাইপের কিছু একটা হয়েছিল। তো যাই হোক, খবর নিলাম, ওখান থেকেই ফোন করলাম যে মানে আমাদের যে হোটেলের যে ওনার ছিল তাকে ফোন করে জিজ্ঞেস করাতে তিনি বলছে হ্যাঁ উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। এবার উনি রিভিল করছে যে যেই হোটেলটা একসময় চলতো না, হঠাৎ করে রমরমা এমন কি করলো যে রমরমা চলা স্টার্ট হয়ে গেল, যেখানে লোকেরদেরকে জায়গা দেওয়ার মতন জায়গা পাচ্ছে না ওরা। বলছে উনি একটা ক্রিয়া করেছিল, উনি একটা তন্ত্র ক্রিয়া করেছিল, আর সেটা খুব বাজে একটা প্রেতাত্মা দিয়ে চালনা করেছিল। আচ্ছা, সেই প্রেত আত্মাটা ওইখানে স্টাক হয়ে গেছে। আর একটা জিনিস জানো, যখন এরকম কেউ চালনা করে প্রেতাত্মা, তুমিও ভালো মতো না আমিও জানি, কিছু কারণ দিতে লাগে। তান্ত্রিকদের ভাষায় কারণ মানে হচ্ছে মদ বা মাংস, এরকম কিছু জিনিস দিয়ে তাদেরকে খুশি রাখতে হয়, যেটার বিনিময়ে তারা তোমাকে কিন্তু টাকা পয়সা বিভিন্ন জিনিস তোমাকে দেবে, যেটা তুমি চাইবে। 5টা কারণ থাকে, এটা ভালো একজন তন্ত্র পঞ্চমকার তুমি জানো। তো এই 5টা কারণের মধ্যে একটা কারণ দিয়ে তোমাকে সেই প্রেতাত্মাটাকে খুশি রাখতে হয়। এই প্রেতাত্মাটাকে খুশি রাখার জন্য কিন্তু উনি একটা কারণ ব্যবহার করেছিল, আর সেই কারণটাও কিন্তু তোমরা ক্যারি করছিলে। বললাম মানে? বলছে প্রথম দিন যে সময়ে ওই প্রেতাত্মাটা 3টের সময় দেখা দিয়েছিল, তখন তোমরা কি করছিলে? তখন আমি বললাম যে আমরা তো এরকম ড্রিঙ্কস করছিলাম, ড্রিঙ্কস করে যে যার নিজের ঘরে চলে গেছিলাম, 2-4 জন ওখানে ছিল। বলছে এটাই ভুল করেছে, তোমাদের ড্রিঙ্কসের বোতলগুলো কোথায় ছিল? বলছে তো টেবিলের উপরে, আমরা ওপেন
বলছে তোমরা হোটেলের ভিতরে খাওনি, মনে করো তোমরা হোটেলের বাইরে খেয়েছো, বাইরে যেখান থেকে তুমি ভিউ দেখতে পাচ্ছ ওরকম একটা জায়গা থেকে খাচ্ছ ওপেন এরিয়াতে। বলছে তোমাদের ড্রিঙ্কসের বোতল ওখানে রয়েছে, তোমাদের ড্রিঙ্কসের গ্লাস যেগুলো পড়ে ছিল, যে মানে যেগুলো খাওনি, যে ড্রিঙ্কসগুলো পড়েছিল ডাস্টবিনে ফেলে রাখছিলে, সেগুলো কোথায় যাচ্ছিলো? সেগুলো ডিসকার্ড করোনি তোমরা সেই রাতে, তোমরা তো সেখানেই ফেলে এসছো। বলছে হ্যাঁ আমরা তো ওখানেই ফেলে এসেছি। বলছে এই যে প্রেতাত্মাটা রয়েছে, এই প্রেতাত্মাটাকে যে কারণটা দিয়েছিল সেই কারণটা ছিল হচ্ছে মদ। যখনই আশেপাশে কেউ ওপেন জায়গায় এরকম মদ খায় আর রাত্রির বেলা এরকম এন্টিটি কিন্তু ওই জিনিসটা, ওই কারণটাকে কিন্তু উপভোগ করার জন্য তারা কিন্তু আসে। কোনো কারণে সে কিন্তু সাকসেস হয়নি, অ্যাট্রাক্টেড হয়েছিল একদম, কিন্তু ফুলফিল করতে পারেনি। কারণ মনে করো যে সুশোভন ক্রস করছে জায়গাটা, হাতে সিগারেট ছিল, আগুন ছিল, আগুনটাকে কিন্তু ক্রস করে ও আসতে পারেনি এদিকে। বাই দ্য টাইম সুশোভনের ওখান থেকে বেরিয়েছে তখন কিন্তু ভোরের আলো ফুটছে, তখন 4টে বেজে গেছে। আর 4টে বাজা মানে ব্রহ্মমুহূর্ত শুরু হয়েছে, তখন তো আর এই প্রেতাত্মাদের কাজ তো থাকে না, সে কিন্তু অতৃপ্তই থেকে গেল সেই সময়। পরের দিনও যখন আমরা খাচ্ছিলাম, পরের দিন খাওয়ার পরে কিন্তু আমরা সব কিছু যে যার মতন গুছিয়ে নিয়ে চলে গেছিলাম, কারণ পরের দিন সকালবেলা বেরিয়ে যেতে হবে। অতএব পরের দিনকেও কিন্তু সেই মদটা কিন্তু পাইনি। আচ্ছা, এবার তুমি ডিসাইড করো মদটা কার কাছে ছিল? আমার বাইকে। ঘুমে গিয়ে মদ কে কিনেছিল? তুমি কিনেছিলে। আমি কিনেছিলাম। কার বাইকে ছিল? আমার বাইকে ছিল। কার বাইক ম্যালফাংশন করছিল? আমার বাইক ম্যালফাংশন করছিল। কোথায় ম্যালফাংশন করছিল? এমন এমন লোকেশনে যেখানে শুধু জঙ্গল রয়েছে আর কোনো একটা লাইট নেই। কারেক্ট। যদি আমার আর এরকম প্রেতাত্মারা যখন আসে, তুমি ভালো মতন জানো যারা ইনভেস্টিগেশন করে তাদের কাছে একটা ইনস্ট্রুমেন্ট থাকে, ইএমএফ মিটার। ওরা কি করে? ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ডটা আছে সেটাকে ডিটেক্ট করে। তো এরকম প্রেতাত্মা যখন আসে তখন সবার আগে কি হয়? ইলেকট্রনিক্স গ্যাজেটস। আমার বাইকের ব্যাটারিটা এনার্জি আমার বাইকের ব্যাটারি কিন্তু ড্রেনড আউট হয়ে গেছে, যেটা আমি বললাম যে পরের দিন কি আমাকে একটা ব্যাটারি কিনতে হয়েছে। এটা কিন্তু আর কারোর সঙ্গে হলো না, শুধু আমার বাইকেই হয়েছে ঘটনাটা। এরপরে আমি ওনাকে বললাম যে এটা থেকে কি আমি বেরিয়েছি কমপ্লিটলি, না এখনও ল্যাচ হয়ে আছে আত্মাটা? বলছে না, তুমি যখন তোমার সঙ্গে ছিল ল্যাচ হয়েছিল, কিন্তু তোমাকে আমি যখনই বললাম না হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসো, তখন ওই ল্যাচটা কেটে গেছে। কারণ তুমি যদি আমার এখানে আসতে, হয়তো তুমি তাকে ক্যারি করে তুমি আমার এখানে নিয়ে চলে আসতে। তার জন্য সবার আগে তোমাকে বললাম তুমি হনুমান মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসো। আর তোমার বাইক কিন্তু এখনও ঠিক হয়নি। আজ টিল ডেট, আজ 2 মাস আগে আমার বাইক কিন্তু এখনও ঠিক হয়নি। ওই বাইকটা এখনও খারাপ হয়ে রয়েছে, কিছু না কিছু প্রবলেমস হচ্ছে। কিছুদিন আগেই আমি বাইকটা নিয়ে বেরোলাম। তোমার কি এটা মনে হয় যে তুমি নর্থ বেঙ্গল থেকে এখানে চলে আসার পরেও সেই স্পিরিটটা ল্যাস্ট হয়েছিল? কিছুটা ক্ষেত্রে তো হয়েছিল, কারণ এনার্জিটা হয়তো কোনো না কোনোভাবে স্টাক হয়ে গেছিল। যে ব্যাড ভাইবস আর ব্যাড এনার্জি, যে নেগেটিভিটির যে ব্যাপারটা, সেটা হয়তো কোথাও না কোথাও তোমার অরাকে হ্যাম্পার করেছে। আরেকটা জিনিস আমি খুব মানি জানো অরিত্র, যখন তোমার সঙ্গে এই জিনিসগুলো ঘটবে না, তোমার বডিটা একটা পোর্টালের কাজ করে। প্রথমে 1-2বার যদি ইনস্ট্যান্স যদি ঘটে, তোমার কিন্তু আস্তে আস্তে ইনস্ট্যান্সগুলো হতে থাকবে। তুমি কিছু কিছু জিনিস ফিল করতে পারবে, কিছু কিছু ভাইবস তুমি নেগেটিভ পেলে সেই অরাটার সঙ্গে কিন্তু কিছুটা হলে 10-20%, 15% ল্যাচ হয়েছে এনার্জিটা, যেটা তুমি বললে আমাকে। এই ক্ষেত্রে আমার সঙ্গে হয়েছিল। এই ক্ষেত্রে আমি হয়তো বেঁচে গেছি, আমার হয়তো কোনো সেইভাবে কোনো ক্ষতি হয়নি, তো আমার বাইকটার ক্ষতি হয়ে গেছে। যে বাইকটা নিয়ে আমি আজও ট্যুরে বেরাই, সেই বাইকটা আমি কিছুদিন আগে 1.5 মাস পরে আমি বাইকটাকে রিপেয়ার করে নিয়ে বেরালাম পুরো ঠিকঠাক করে। সার্ভিস সেন্টার থেকে বেরিয়েছি রাত্রির 11টার সময়, আমি একটা জায়গায় গেছি, ওখানে বাইক আমার আবার ম্যাল ফাংশন করলো। আবার আমাকে সেটা কিন্তু রিপেয়ারে পাঠিয়েছি, এখনও রিপেয়ারিংয়ে রয়েছে, প্রায় 2 মাস হতে চলছে, এখনও রিপেয়ারিং চলছে। আইডেন্টিফাই করতে পারছে না ইস্যুটা কোথায়। সব কিছুই চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না ইস্যুটা কোথায়। এবার যেটা আমার মনে হচ্ছে, এখানে আমার হয়তো কোনো একটা স্পিরিচুয়াল হেল্প নেবো আমি, যে কারণে হয়তো বাইকের পুজো টুজো দিয়ে যদি কিছু রিলিফ পাওয়া যায়, সেই জিনিসটা হয়তো করবো। মানে এটা ভীষণ অদ্ভুত। আমি মানুষকে এফেক্টেড হতে দেখেছি, বা তার কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস খারাপ হয়ে গেছে কোনো মানুষের, যখন এই ধরনের নেগেটিভ এনার্জির অ্যাটাচমেন্টে এসছে, বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে। বাট এইভাবে যে একটা বাইক এফেক্টেড হতে পারে, আমি এটা ফার্স্ট টাইম শুনছি অনেস্টলি। তুমি একটা কথা বললে না যে তোমার যেই তন্ত্র মানে কি বলবো এক্সপার্টের কাছে তুমি গেছিলে, তান্ত্রিকের কাছে তুমি গেছিলে, সে তোমাকে
ড্রিঙ্কের কথা বলেছি, একদম প্রচুর মানুষ আছে জানো তো যারা ড্রিঙ্ক করতে বসার আগে এই আঙুল চুবিয়ে ছিটিয়ে দেয়, এটা খুব বাজে কিছুটা মদ ফেলে দেয়, ঠিক আছে, এটা জানি না তারা কাকে উৎসর্গ করে, বাট কোনো ওপেন জায়গায় বা খোলা জায়গায় ড্রিঙ্ক করতে বসে যখন, আর স্পিরিট বলো প্রেতাত্মা বলো, এরা এই সমস্ত জিনিসে অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়, কারণ ওটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তো নেগেটিভের সাথে নেগেটিভ অনেক বেশি কানেক্টেড হয়। ঠিক। তো এই জিনিসটা কিন্তু করা উচিত নয়। এটা না তুমি কোথাও না কোথাও এই জিনিসটা যারা করে তারা কিন্তু অ্যাট্রাক্ট করে এটা, কারণ যেই তন্ত্র সাধনা করে তাদের সঙ্গে তো বসে আমি অনেক কিছু শিখি, কারণ তুমি কি করছি আমরা শিখছি, আমাদের আজকে এই যে চ্যানেলটা আছে বা যে চ্যানেলে বসি আমরা তো নলেজ গেইন করছি, যেটুকুনি আমার নলেজ গেইন আমি করেছি। এই যে মানে 5টা মকর দিয়ে যে মানে প্রেতাত্মাদেরকে ডাকা হয় বা সিদ্ধ করা হয়, তার মধ্যে মদ আর মাংস এই দুটো কিন্তু মেজর এলিমেন্ট। আর কেন প্রেতাত্মার এটা আসে তার পিছনে দুটো রিজন আছে। রিজন এটা হচ্ছে যখন আমরা হিউম্যান বডিতে যখন থাকছি আমাদেরও 5টা এলিমেন্ট কিন্তু বডিতে রয়েছে, যখন আমরা মারা যাই আমাদের দুটো এলিমেন্ট কিন্তু সবার আগে নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের আর্থ এলিমেন্ট আর একটা ওয়াটার এলিমেন্ট। যে কারণে মারা যাওয়ার পরে দেখবে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে খাবার অর্পণ করি, যে মারা যায় মৃত ব্যক্তির জন্য আমরা খাবার দিই আর সাথে কিন্তু জল দিই। যখন প্রেতাত্মায় কনভার্ট হয়ে যায় তখন কিন্তু ওর সবার আগে যে জিনিসটা খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে কাঁচা মাংস, যে কারণে তুমি দেখবে ম্যাক্সিমাম কেসে কিন্তু যারা পজেসড হয় তারা কিন্তু কাঁচা মাছ বা কাঁচা মাংসর দিকে কিন্তু তারা ঝোঁকে। ইনফ্যাক্ট যখন কোনো সোলকেও রিলিজ করা হয় বা কোনো বাস্তুতেও যদি সেই কোনো স্পিরিট বা সোল স্টাকড হয়ে যায় তাকে রিলিজ করার জন্য কিন্তু যেই খাবারটা দান করা হয় তার মধ্যে কাঁচা মাছ আর কাঁচা মাংস দেওয়া হয়। একদম। আর এই মদ এইটাও একটা এলিমেন্ট, জলের বদলে ওরা কিন্তু ওটাতে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড হয়। তো আমি বলি যে এই যে মদ ফেলে দেওয়া বা একটুখানি উৎসর্গ করে আঙুল দিয়ে ছিটিয়ে দেওয়া, স্পেশালি কোনো ওপেন জায়গায়, আমার মনে হয় এটা কিন্তু ওরা নিজের ক্ষতি নিজে ডেকে আনছে। এটাতে তো তুমি একটা নেগেটিভ সোল বা নেগেটিভ স্পিরিটকে ইনভাইট করছো তোমার সাথে সেই অ্যাক্টিভিটিটা করার জন্য, বা তুমি যে বসে মদ খাচ্ছ বা ড্রিঙ্ক করছো সেটার জন্য তুমি কোনো নেগেটিভ এনার্জিকে ইনভাইট করছো, বাট তুমি তো জানো না যে সে একবার এসে গেলে তারপর তাকে আর ফেরত পাঠাতে হবে কি করে। তুমি এটাও জানবে না তোমার সঙ্গে কীভাবে ল্যাচ হয়ে যাবে, এফেক্টটা তুমি সেদিনকে পাবে না 10 দিন পরে পাবে, এটাও তুমি জানতে পারবে না। কিছু মানুষকে তুমি দেখেছো যারা ড্রিঙ্ক করে অদ্ভুত আচরণ করে, প্রচণ্ড, অনেক দেখেছি। তারা কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করবে, তারা কিন্তু মনে রাখতে পারে না। রাতে যে জিনিসটা মদ খাওয়ার পরে যে জিনিসটা করে, পরের দিন সকালবেলা যদি তাকে যদি তুমি জিজ্ঞেস করো যে তুই রাত্রেবেলা কী করেছিস, ও কিন্তু কিছু মনে থাকবে না। কোথাও না কোথাও আমার মনে হয় যে ল্যাচ করে যায় এদের সঙ্গে। অনেক সময় অনেক কিছু, কারণ প্রচুর মানুষ আছে যারা ওপেন এয়ারে খোলা জায়গায় বসে ড্রিঙ্ক করে, তারা জানেই না যে এই জিনিসগুলো করতে নেই। ঠিক। আর এগুলো করা উচিত নয়, কারণ এক তো তুমি ঠিক আছে নিজের রিল্যাক্সেশন নিজের প্লেজারের জন্য তুমি এমন একটা জিনিস করছো, বাট সেটা তো যদি আমি শাস্ত্রীয় মতে দেখি তাহলে কিন্তু মানে আমাদের যে রিপু যেগুলোকে ত্যাগ করার কথা বলা হয়েছে তার মধ্যে কিন্তু মানে এই জিনিসগুলো মেনশন করা রয়েছে। ঠিক আছে, তো কারণ এটা কোথাও না কোথাও আমাদের একটা ব্যাড ডিজায়ারকে আইডেন্টিফাই করে বা সিগনিফাই করে। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে ওপেন স্পেসে বা খোলা আকাশের নিচে কখনো এই ধরনের কাজগুলো করতে নেই। আমি তো এটাও বলবো যে করলে নিজের ঘরে করো, এমন একটা সেফ এনভায়রনমেন্টে করো যেখানে তুমি, প্রচুর মানুষের নিজের ঘরে সেই জায়গাটুকু হয়তো পায় না, কিন্তু তারপরেও যদি তোমাদের কাছে স্কোপ না থাকে তাহলে তোমরা অন্তত এই উৎসর্গটা করো না অ্যাটলিস্ট। হ্যাঁ, তাই না? বা কিছু তুমি একটা বলে দাও যদি তোমার ফিল করা। একটা জিনিস আমার মনে পড়ে গেল, তোমাকে ইন্টারাপ্ট করলাম, সরি, বলো। তুমি যখনই কোথাও যাবে, ঠিক আছে, অনেকে না ছেলেরা বেসিক্যালি দেখবে যে টয়লেট করে বিভিন্ন গাছের পাশে, এটা করা কিন্তু একদম উচিত না। যদিও বা তুমি যদি করো একটু ক্ষমা চেয়ে নেবে, কারণ তুমি জানো না তুমি কোথায় করছো, কিভাবে করছো, এখানেও কিন্তু কার বাসস্থানে করছো, এরকম অনেক কেসেস আমরা পেয়েছি। আরেকটা জিনিস যেটা বলবো, কখনো কোনো জিনিস যদি ইউজ করো তুমি রাস্তায় ফেলো, স্পেশালি কোনো পাহাড় বা তুমি আননোন জায়গায়, অ্যাটলিস্ট থুতু দিয়ে ফেলো জিনিসটা। যেরকম ধরো মুখ পরিষ্কার করলে কোনো একটা ওয়াইপস দিয়ে, অ্যাটলিস্ট থুতু দিয়ে সেটা ফেলো, তাহলে অনেক সময় ল্যাচ হয়ে যায় কিন্তু ওটার জন্য। এই যে ঘটনাটা তুমি আজকে শেয়ার করলে না, ঘটনাটার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যখন বলছিলে আমার মাথায় না একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হচ্ছিল।
কারণ জুন মাসে আমি কালিম্পং থেকেই ঘুরে এসেছি। তুমি যে ব্রিজের কথা বলছিলে, সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে নিচের তিস্তা নদীকে আমি দেখেছি। ঠিক আছে, ইনফ্যাক্ট ওই ব্রিজটা থেকে এগিয়ে গিয়ে বাঁ দিকে গ্যাংটকের রাস্তা চলেছে। ঠিক আছে, তো আমার না চোখের সামনে পুরো দৃশ্যগুলো ভেসে উঠছিল। তারপর হচ্ছে তুমি যে ক্লাউডসের কথা বললে না, মানে যখন আমরা রিসপে ঢুকছিলাম, রিসপে ঢোকার প্রায় 1 ঘন্টা পেছন থেকে, 1-1.5 ঘন্টা পেছন থেকে একটা রাস্তা ছিল, ওই ফুটেজটাও আমার কাছে রয়েছে। ঠিক আছে, মানে আমি ভিডিও করেছিলাম। একটা রাস্তা ছিল, যে রাস্তাটা মানে আমি গাড়িতে বসে আছি, তো আমার গাড়ির সামনে কিছু দেখতে পাচ্ছি না, মানে এতটা, মানে দিনের বেলায় ওরকম 12টা 12:30টার সময় যে এতটা ক্লাউডি একটা এরিয়া, মানে না দেখলে বিশ্বাস করা অসম্ভবভাবে কঠিন। কারণ এইগুলো দিনের বেলায় দেখতে যতটা সুন্দর লাগে, রাত্রিবেলায় ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি তো বলি যে স্পেশালি পাহাড় প্রচণ্ড মায়াবী, প্রচণ্ড। তুমি সকালবেলা একরকম পাহাড় দেখবে, রাত্রিবেলা কিন্তু পাহাড় আরেক রকম তোমায় দেখাবে। আর যারা দেখেছে আমার মনে হয় তারা একটা ভালো এক্সপিরিয়েন্স করেছে, সেই এক্সপিরিয়েন্সটা তো সে সেকেন্ড টাইম নিতে চাইবে না। অবভিয়াসলি, কারণ এরকম ঘটনা যদি পাহাড়ে ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে মানুষ ট্রমায় চলে যাবে। তার যে ওই রিল্যাক্সেশন করার জন্য পাহাড়ে ঘুরতে যাওয়া, তার সেই ঘুরতে যাওয়ার যে ভাইবস বা সেই এনার্জি, ওটাই আর কাজ করবে না। সে পুরো ট্রিপটার মধ্যেই কিন্তু ভয় ভয় থাকবে। ঠিক। আমি একটা জিনিস জানো তো লক্ষ্য করেছি, আমাদের লাইফে দুটো জিনিস কিন্তু আমাদের টানে, একটা হচ্ছে সমুদ্র আর একটা হচ্ছে পাহাড়। সমুদ্র তো মানে এক জায়গায় দাঁড়িয়ে নেই, সমুদ্র বয়ে চলেছে। তা আমরা বলি সমুদ্রের জায়গাটা গেলে তুমি পিস অ্যান্ড কাম পাবে, কিন্তু পাহাড় কিন্তু একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিন্তু পাহাড় মুভ করে না। তো কোথাও না কোথাও আমার মনে হয় যে সেই জন্য রাত্রিবেলায় অনেকে রাইড বা ড্রাইভ বা ওখানকার লোকালরা পর্যন্ত চালাতে চায় না রাত্রিবেলা। পাহাড় এমন একটা জায়গা যে না অনেক কিছু দেখেছে তো তার চারপাশে। ঠিক আছে, এই যেমন তুমি বললে সে বয়ে চলে না, সে অনেক কিছু দেখে, অনেক কিছু মেমোরি স্টোর করে রাখে। পাহাড়ে ছালাবা বলে একটা জিনিস হয়, জানি। ঠিক আছে, যেমন বিশেষ করে মরুভূমি বা পাহাড়ি অঞ্চলে এই জিনিসগুলো বেশিরভাগ মানুষ এক্সপিরিয়েন্স করেছেন। তো পাহাড় এতটাই মায়াবী আর এতটাই মানে কি বলবো, পাহাড়ের মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে আছে যা না ভাষায় প্রকাশ করা পসিবল নয়। ঠিক আছে, আর পাহাড়ে গিয়ে মানুষ এমন কিছু এক্সপিরিয়েন্স করে ফেলে, যেমন আমার এক্সপিরিয়েন্সটাও আমি তোমাকে বলেছিলাম কালিম্পংয়ে গিয়ে যেটা হয়েছিল। অনেকে বিশ্বাস করেনি, বাট অনেস্টলি আমি একটা কথা বলছি, মানে ওই রাত্রে না আমি জেনুইনলি ভয় পেয়েছিলাম। ঠিক আছে, মানে কালিম্পংয়ে ওই ভূত পাহাড়ে গপ্প ওই ইভেন্টে গিয়ে আমি অন্তত এটা ভাবিনি, বিশ্বাস করো, যে এখানে এসে আমার সাথে এরকম কিছুটা ঘটতে পারে, হয়তো খুব কম সময়ের মধ্যে। বাট বিশ্বাস করবে না, ভোরবেলা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম ওটা আমার হ্যালুসিনেশন হচ্ছে পুরো দিনের টায়ার্ডনেসের কারণে। ঠিক আছে, বাট যখন পরের দিন সকালবেলায় বাকি মানে ওই টিমের মধ্যে যারা যারা ছিল বাকি সবার, প্লাস যে ওই হোমস্টের যে কুক, তার যে এক্সপিরিয়েন্স শুনলাম সেই রাত্রের, সেটা খুব ভয়ানক ছিল। মানে ওই টাইমে আমি রিয়েলাইজ করি যে না, ভুলটা আমার ছিল না। এক্স্যাক্টলি, মানে আমাদের সঙ্গে সেই সেম জিনিসটা হলো যেটা বললাম না, রুমে গিয়ে সবাইকে আমি এক জায়গা করে যখন জিজ্ঞেস করেছি এইটাই জানার জন্য এটা আমার ভুল নাকি না সত্যিকারের ঘটেছে, যখন সবাই জিনিসটা বললো, হয়তো সবাই দেখতে পায়নি, আমরা 4 জনই দেখতে পেয়েছি, সবাই তো দেখতে পায় না জিনিসটা, আর যারা ফিল করেছে তারা তো বুঝতেই পেরেছে। আর সবথেকে ভয় ছিল হচ্ছে যেই 4 জন আমরা বলেছি, সেই 4 জন কিন্তু 4 মাথায় ছিলাম আমরা, একজন একদম সামনে, একজন একদম এন্ডে, মাঝখানে 2 জন। তো অতএব আমরা যে মিথ্যা কথা বলছি না বা আমাদের সঙ্গে যে জিনিসটা ঘটনাটা যে আমাদের বানানো না, সেই জিনিসটা তো বুঝতে পেরেছি। প্লাস তোমাকে আমি কিছু ফুটেজও দেবো, যেই ফুটেজে তোমার ওই যে পাহাড়ের মধ্যে যে মেঘ থেকে গিয়েছিলো সেগুলো তুলেছি। এরকম যখন ইনস্ট্যান্সগুলো হয় না, তোমার কনসিয়াস মাইন্ড কিন্তু অনেকটা ড্রপ হয়ে যায়, যে কারণে হয়তো ফুটেজ নিচ্ছি, ফুটেজ আসছে না, বা কী করবো নেক্সট বুঝতে পারছি না। তুমি একটা বিভৎস একটা সিচুয়েশনে পড়ে, যেখানে যদি তুমি স্ট্রং না থাকো না, বেরিয়ে যাওয়াটা খুব মুশকিল থাকে। অনেক কিছু আমাদেরকে মেনটেন করে চলাটা উচিত। হ্যাঁ, কারণ তোমরা যেই জিনিসগুলো করো, মানে তোমরা তো বেসিক্যালি রাইড করছো, ঠিক আছে, তো অনেক সাবধান থাকা উচিত। বিশ্বাস করো, আমি বাইক চালাতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি কখনো আজ পর্যন্ত এই লং রাইডে যাওয়ার সাহস দেখাতে পারিনি। কারণ আমি তোমাকে একটা কথা বলছি, আমি বন্ধুদের বাইকের পেছনে বসে আমি হাইওয়েতে উঠেছি, বাট আমার কোথাও না কোথাও ন্যাচারাল ইনস্টিংক্ট এরকম কাজ করে যে আমি হাইওয়েতে উঠলে না নার্ভাস ফিল করি প্রচণ্ড। কারণ পাশ থেকে যখন গাড়িগুলো যায়, কারণ আমি খুব মেনটেন করি যে রাস্তা ফাঁকা পেলেই যে আমি পিক আপ তুলে দেবো বা এরকম র্যাশ ড্রাইভিং আমি কোনোদিন করিনি আজ অবধি। ঠিক আছে, আমি খুব স্পিড মেনটেন করে চালাই, কারণ কোথাও না কোথাও আমি ফিল করি যে বাড়ির লোকজন আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তো আমি খুব স্পিড মেনটেন করে চালাই। ইনফ্যাক্ট আমার যারা বন্ধু বান্ধব তাদেরকেও আমি বলি এই জিনিসটা, যে
হয়তো তুই 10 মিনিট আগে ডেস্টিনেশনে পৌঁছবি, কিন্তু 10 মিনিট লেটে গেলে এমন কোনো ক্ষতি হবে না। তাই খুব মানে আমি যদি কখনো টপ পিক আপেও তুলে থাকি সেটা হচ্ছে 60-র ওপর আমি আজ অবধি কখনো গাড়ি চালাইনি। আর আমার মনে হয় 60 ইজ আ গুড লিমিট। গুড। এর আগে তোমার পডকাস্টে আমি বলেছিলাম যে যদি কেউ এরকম মেনটেন করো 60 to 80-র মধ্যে যদি মেনটেন করতে পারো, ইটস আ গুড মেনটেন। কারণ আমার ছোটোবেলার এক বন্ধু, স্কুলের বন্ধু, মানে স্কুল ছেড়ে দেওয়ার পর তো অনেক দিন হয়ে যায় যে অনেকের সাথে কন্ট্যাক্ট থাকে না, হঠাৎ করে একদিন শুনি যে সেই ছেলেটা দুর্গাপুর হাইওয়েতে মারা গেছে। কি করে মারা গেছে? বাইক এতটাই ওভার স্পিডিং ছিল যে টায়ার বাস্ট করে মারা গেছে। ঠিক আছে, টায়ার বাস্ট করে গাড়ি একদম স্কিড করে বেরিয়ে গেছিলো। আমার নিজের এক চাইল্ডহুড ফ্রেন্ড, সে দুর্গাপুরেই চাকরি করে, সে দুর্গাপুর থেকে ফিরছিল, হাইওয়ের ওপরে কিছু একটা হয়তো পড়েছিল বা কিছু হয়েছিল, বাইক স্কিড করে এমনভাবে অ্যাক্সিডেন্ট, সে প্রায় 8 থেকে 9 মাস সে বাড়িতে বেড রিডেন অবস্থায় ছিল। তো এই জিনিসগুলো দেখেও অনেক কিছু শেখার আছে, কারণ সবাইকে এটা মাথায় রাখতে হবে যে বাড়ির লোক চাই যে তুমি বাড়িতে আসো, না তোমার খবর বাড়িতে আসে। একদম, এটা খুব বড় কথা বললে তুমি। কারণ আমি যখন কোথাও যাই, বা পডকাস্ট হোক, আমার ব্লগিং চ্যানেল হোক, যেখানেই হোক, আমি একটা জিনিস বলি, যেটা তুমি আজকে বললে, এই জিনিসটা আমি সবাইকে বলি, যে আমরা না কোথাও গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে না নাম তোলার জন্য রাইড করছি না, আমরা রাইড করছি একটা প্যাশন, আমরা সিনিক বিউটিটাকে এনজয় করার জন্য রাইড করছি। অতএব আমি যদি স্লো চালাই, আমি কিন্তু আরো বিউটিটাকে এনজয় করতে করতে রাইড করতে পারবো। অনেককেই দেখি যে হুশ করে বেরিয়েছে, আমি বুঝি না পিছনে মেন্টালিটি কি। মানে তুমি যদি দেখাতে চাও যে তুমি খুব ভালো ব্র্যান্ডেড দামি একটা বাইক ইউজ করছো, সেটাও তো মানুষ দেখতে পাচ্ছে না তো। তুমি আস্তে চালাও, তুমি সেটা শো অফ করতে চাও তাহলে তুমি আস্তে চালাও, বাট মানে হুশ করে বেরিয়ে যায়। এটার মানে হ্যাঁ, এটা সত্যি যে আমিও মানি যে 4 হুইলার মুভস ইউর বডি, বা 2 হুইলার মুভস ইউর সোল। ঠিক আছে, বাট সোলকে মুভ করো একটা লিমিটে মুভ করো, যাতে সোল তোমার বডি ছেড়ে মুভ না করে। এক্স্যাক্টলি। মানে আমার কথাতে হচ্ছে, যারা আমার সঙ্গে রাইড করছে, যারা আমার সঙ্গে রাইড করে এসছে এতদিন ধরে, সবাইকে একটাই জিনিস বলি যে নিজের লিমিটে চালাও। তোমার যদি লিমিট 60 হয়, তুমি 60তেই চালাও। আর জীবনের যে কোনো ক্ষেত্রে লিমিটটা বোঝা খুব দরকার, প্রচণ্ড। নিজের লিমিটটা জানাও খুব দরকার। থ্যাংক ইউ সো মাচ পার্থ। মানে আজকের ঘটনা শোনার সাথে সাথেও আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আর খুব ইম্প্যাক্টফুল। কারণ আমি বাইক নিয়ে ন্যাচারালি খুব একটা কারোর সাথে কথা বলি না, বাট যেহেতু তুমি রাইডিংয়ের মধ্যে রয়েছো, সেই কারণেই তোমার সাথে কথা বলা। কারণ ভালোও লাগে, যারা যেই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে সেই সাবজেক্ট নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। আর তোমার আজকের যে ঘটনাটা আমি শুনলাম, আমি যদি জানতাম যে ঘটনাটা এতটা ক্রিপি এবং এতটা ভয়ানক, আমি সেদিনকেও হয়তো শুনতাম তোমার স্টুডিওতে যেদিন গেছিলাম, বাট সেদিনকে যেহেতু আমার নিজের স্টোরি শেয়ার করার ছিল, তাই আমি অতটা ভাবিনি। বাট সত্যি মানে ভীষণ মানে কী বলবো, স্পুকি একটা ঘটনা। মানে একটা রাইডিংয়ের মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে, তুমি যদি অ্যাডভেঞ্চারস ওয়েতে দেখো, তাহলে সেটাও কিন্তু বিশাল বড় একটা পাওনা। একদম একদম, তাই না? মানে এই মেমোরিটা কিন্তু তোমার সাথে থেকে যাবে। হয়তো কোনো কিছুই যদি না ঘটতো, তাহলে সেটা একটা অন্য স্মৃতি তৈরি হতো, বাট এই যেটা ঘটেছে, এটার জন্য কিন্তু আজকে তুমি আমার পডকাস্টে এলে, এটা শেয়ার করতে চাই। ঠিক আছে, মানে ন্যাচারাল এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করতে না একদম। তো ভীষণ ভালো লাগলো। মানে পাহাড়ের বিভিন্ন জায়গার ঘটনা যখন শুনি না, তখন পাহাড় সম্পর্কে ধারণাগুলো অনেক রকমভাবে বদলে যায়। আর যেহেতু আমরা প্রত্যেকেই পাহাড় ভালোবাসি, তো সেক্ষেত্রে ভালোবাসার জায়গা সম্পর্কে নতুন নতুন তথ্য বা নতুন নতুন মেমোরিজ যখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তখন নিজের ভেতরের যে অনুভূতি, সেটাও অন্য রকমভাবে কাজ করে। তো অনেক ভালো লাগলো। ঠিক আছে, আমি জানি না নেক্সট টাইম আবার তোমার সাথে কবে বসা হবে, কারণ তোমার লাইফের 3টে ঘটনা এর আগে অলরেডি তুমি শেয়ার করে দিয়েছো। এই ঘটনাটা একদম রিসেন্ট, মানে অগাস্টে ঘটেছে। আজকে আমরা অক্টোবরে তোমার সাথে শ্যুট করছি, মাঝখানে দুর্গাপুজো চলে গেছে। তো ভীষণ ভালো লাগলো, অনেক দিন পর একসাথে বসলাম। রাইট। তো তোমার গল্প বলাতে সেকেন্ড টাইম এসে কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে। প্রথম কথা হচ্ছে, এরকম ইনসিডেন্ট একদমই শেয়ার করতে পেরেছি। সব থেকে বড় পাওনা হচ্ছে আমার চ্যানেলে তোমাকে ফিচার করতে পেরেছি। এইটা হচ্ছে বিশাল বড়। কারণ দেখো, যতদিনে তোমার এই এপিসোডটা আসবে, আমার চ্যানেলে তোমার পডকাস্টটা হয়তো চলে আসবে। ইনফ্যাক্ট আজকেই তোমার পডকাস্টটা রিলিজ। আমি কেন করেছি, আমি চেয়েছি যে গল্পওয়ালার জার্নিটা লোকে জানুক, লোকে শুনুক। কারণ তুমি প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল লাইফের কিছু ঘটনা তুমি তুলে ধরো, তোমার লাইফের ঘটনাটা আমি তুলে ধরতে চেয়েছি। আচ্ছা, যে অরিত্র কী করে গল্পওয়ালা হয়েছে, তো সেটা আমার খুব টাচি লেগেছে। তোমার জার্নিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। কারণ যখন আমি কখনো এডিট করি না, তখন আমি এতবার দেখি না। তোমার এপিসোডটা আমি প্রত্যেকটা মুহূর্তে আমি দেখি, আর কিছু শিখতে পারি তোমার জার্নিটার থেকে।
আমি যেমন তোমাকে একটা কথা বলেছিলাম যে আমার জার্নিটা শুধু আমার নয়, আমার জার্নিটা আমার সাথে যেমন ওরও জার্নি, ঠিক, কারণ আমার একদম ইনিশিয়াল ফেজ থেকেও কিন্তু আমার সাথে রয়েছে। যখন আমি ব্লগিং করতাম ও আমার সাথে সাথে যেত, যখন আমি ফুড ব্লগিংও করেছি তখনও আমার সাথে সাথে যেত, ঠিক আছে, যখন আমি অন্য কোনো কিছু ট্রাই করেছি ও ক্যামেরার পেছনে থাকতো, আজকে পডকাস্ট করে চ্যানেল ভাইরাল হয়ে গেছে ওই রয়েছে, ঠিক আছে। তারপর যেই মানুষগুলো ধরো আমাকে টন্ট করেছিল, যেই মানুষগুলো আমার ওপর হাসাহাসি করেছিল, এগুলো তাদেরও জার্নি, কারণ তারাও দেখেছে যে যেই ছেলেটার ওপর হাসাহাসি করেছে আজকে এতগুলো মানুষ সেই ছেলেটাকে শুনছে, ঠিক আছে। তো যখন তাদের হোয়াটসঅ্যাপ স্টেটাসে আমি নিজের ছবি দেখতে পেয়েছি আর প্রাউড অফ ইউ লেখা দেখেছি, তখন তো অবভিয়াসলি দে আর অলসো দ্য পার্ট অফ মাই জার্নি। আমি চাই যে লোকে শিখুক, আমার চ্যানেল করার মাধ্যমটাই ছিল যে কিছু শিক্ষা দিতে পারি লোককে, কিছু এডুকেটেড করতে পারি। যে ক্যামেরা নিয়ে বসে পড়লেই ভাই হয় না, চ্যানেলের পিছনে অনেক কিছু আছে, সেটা আমরা চ্যানেলে রিভিল করছি। সেটা যতবার তোমার ভিডিওটা দেখেছি কোথাও না কোথাও থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি, কোথাও থেকে নতুন যারা কাজ করতে পারবে, যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতেছে তারা ইন্সপিরেশন বেসিক্যালি মানে কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইতে হবে, রাইট। ভিডিও বানিয়ে পয়সা কামাবো এই টেন্ডেন্সি থাকলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যাবে না। অনেস্টলি মানে দেখো এই জার্নিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, ঠিক আছে। মানে আজকে আমি চাইলেই হয়তো মানে শুধুমাত্র টাকার জন্য অনেক কিছুই করতে পারতাম এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতেই, ঠিক আছে। বাট তখন না আমাকে আটকে দেয় আমার ওই এক্সপিরিয়েন্সগুলো, যে 2016 থেকে 2024 অবধি আমার যে জার্নিটা, তখন যে জিনিসগুলো আমি শিখেছি না ওইগুলো আমাকে আটকে দেয় তখন। তো যাই হোক, যারা জানতে চাইবে, শুনতে চাইবে, তারা অবশ্যই তোমার পডকাস্ট গিয়ে শুনবে, সেখানে অনেক কিছুই রিভিল করেছি, অনেক কিছুই জানতে পারবে মানুষ। আমার নিজেরও ভীষণ ভালো লেগেছিলো ফর দ্য ফার্স্ট টাইম তোমার চ্যানেলে গিয়ে নিজের লাইফ স্টোরি শেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, খুব ভালোভাবে বাকি দিনগুলোও কাটাও, আরও নতুন নতুন রাইডে যাও, আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে গল্পওয়ালাতে এসো। থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা হরর এক্সপিরিয়েন্স নিয়ে।